হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে আজকে জানেন সবচেয়ে আলোচিত বিষয় এবং একটা রুদ্ধশ্বাস প্রতীক্ষা ছিল মামদানি এবং ট্রাম্পের বৈঠক। প্রেসিডেন্ট ট্রাম্প এই বৈঠকে মামদানিকে পেয়ে ধারণা পাল্টে গেল ট্রাম্পের। তিনি যা বলছেন এই বিষয়টি তার কৌটি আমি বললাম। কি আলোচনা হলো হোয়াইট হাউসে এই বিষয়টি আজকে ডিটেইলস আমরা জানার চেষ্টা করব। মামদানি এবং ট্রাম্প হার জিতে এগিয়ে কে, এই বিষয়গুলো আজকে ডিটেইলস আমরা আলোচনা করব। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে কোর্টের নির্দেশ, ইমিগ্রেন্ট সহ ট্যাক্স দাতাদের কোনো তথ্য আইসকে জানানো যাবে না, সরবরাহ করা যাবে না বা জানানো যাবে না। বাংলাদেশের ট্যাক্সি ওয়ার্কার সংগঠন টিপু সুলতানকে তার কাজের বিরল সম্মাননা সিটি এবং স্টেট থেকে, সিটি এবং স্টেট একটি অনলাইন প্রকাশনা, সেখান থেকে ওনাকে আনসাং হিরো, যেটা তাদের খুব প্রেস্টিজিয়াস একটি অ্যাওয়ার্ড প্রতি বছর তারা দান করেন। বিভিন্নজন বিভিন্ন ক্ষেত্রে যে কৃতিত্বপূর্ণ যে অবদান রাখেন এর জন্য এটা অর্জন করেছেন তিনি। আজকে তার এই অ্যাওয়ার্ড সম্পর্কে আমরা আলোচনা করবো। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন জনাব হাসান ফেরদৌস, থাকার কথা, ওনাকে খুঁজে পাচ্ছি না, বাট হোপফুলি হি উইল জয়েন। জনাব আব্দুল আজিজ বুই আমাদের সাথে যুক্ত হবেন। জনাব কাজী ফৌজিয়া, টিপু সুলতান, ইব্রাহিম চৌধুরী খোকন, রওশন হক, আরিফুর রহমান এবং জয়নুল আবদিন। শুরু করবো দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। যাচ্ছি নাজমুল হাসান আপনার কাছে। ধন্যবাদ রাহুল তাহের এবং ধন্যবাদ নাজমুল হাসান, থ্যাংক ইউ। আপনাকে দেখে আছে খুব আনন্দিত মনে হচ্ছে যে মামদানি এবং হোয়াইট হাউসের যে দৃশ্য আপনি দেখেছেন, মনে হচ্ছে দৃশ্য আপনাকে পুলকিত করেছে অনেকটা। না, পুলকিত করেনি, একজন নিউ ইয়র্কবাসী হিসেবে আমাকে গর্বিত করেছে, আনন্দিত করেছে, নিশ্চিন্ত করেছে। ও ভেরি গুড। সেই জন্যই আমি, কারণ যে এই দিনটা নিউ ইয়র্ক সিটির ইতিহাসে, আমি অনেক বছরই তো নিউ ইয়র্কে, যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট নিউ ইয়র্ক সিটির কোন মেয়রকে এইভাবে প্রশংসা করেনি, যিনি মাত্র 5 সপ্তাহ 4 সপ্তাহ আগে তাকে কমিউনিস্ট বলেছেন। এবং সবচেয়ে মানে এই বিষয়টা আমি একটু পরে আলোচনা করবো, আরো অনেক গুরুত্বপূর্ণ আপডেট আছে, যে জন্য আপনি কথাটা শুরু করলেন ছেলে দিয়ে করি, যে আজকে আসলে অনেকেই অনেক রকম ভাবে ব্যাখ্যা দিবে, কিন্তু আমি একটা কথা বলে রাখি যে আজকে নিউ ইয়র্কবাসীর জয় হয়েছে। প্রতিটি নিউ ইয়র্কবাসী আজকে আনন্দিত হতে পারে। আমার কাছে যেটা মনে হয়েছে কি জানেন, আমার কাছে মনে হয়েছে যে আগুনের পাশে মোমবাতি থাকলে যেভাবে গলে যায়, এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে। ট্রাম্পের, অনেকেই মনে করেন যে ট্রাম্পের এটা রাজনৈতিক কৌশল, আমিও তা মনে করি কিছুটা, কিন্তু একটা জিনিস আজকে মনে হলো যে জোহরান মামদানিকে দেখে ট্রাম্প যেভাবে তার হাত স্পর্শ করছিলেন, পিছে করছিলেন, তাতে মনে হচ্ছিল হি ওয়াজ টকিং উইথ হিজ সন। এবং 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 একজন বাবা তার সন্তান যখন খুব উচ্চ আসনে যায়, কিংবা খুব উচ্চ পদে যায়, কিংবা জনসমর্থন পায়, কিংবা খুব একটা বিজয় অর্জন করে, তখন বাবার ভিতর যে একটা অনুভূতি আসে, আফটারঅল রাজনৈতিক ডিফারেন্স থাকতেই পারে, কিন্তু 1 ঘন্টার সামান্য বেশি, খুব সম্ভবত 70 মিনিটের বৈঠকের পর এই যে দৃশ্য সারা বিশ্ব দেখেছে। এবং আরেকটা কথা বলি, যেটা আমি শেষে বলতে চাইছিলাম, আগে বলি, এটা কথাটা ট্রাম্পও বলেছে, ট্রাম্পের সমর্থকরা, অনেক সাংবাদিকরাও বলেছে, এই প্রথম হোয়াইট হাউসে কোন অতিথি কে প্রেসিডেন্ট সাংবাদিকদের সামনে এইভাবে উপস্থাপন করেছেন, এমনকি সৌদি বাদশাকেও না। এবং এক পর্যায়ে ট্রাম্প কেন কমিউনিস্ট ডেকেছেন মামদানিকে, এটার উত্তর দিয়ে তিনি বলেছেন মামদানিও চাইলে কিছুক্ষণের জন্য আমাকে ফ্যাসিস্ট ডাকতে পারে। যাই হোক, এনিওয়ে সেই কথা অনেক মানে এই যে পুরো জিনিসটা আজকে আমি মনে করি আমাদের প্রতিটি নিউ ইয়র্কবাসী আজকে প্রেসিডেন্ট ট্রাম্পের এই সাংবাদিক সম্মেলনের বক্তব্যটা রেকর্ড করে রাখা উচিত, কারণ এটা আগামী কোন যুগে আরেকজন প্রেসিডেন্ট নিউ ইয়র্ক সিটি এরকম মেয়রকে এইভাবে প্রশংসা করবে, আই ডোন্ট নো। বাট আমি অন্য সংবাদে আসি, তারপরে আবার একটু বলবো এই বিষয়ে। এবং আরেকটা কথা যেটা আজকে মেজর ট্রান্সফরমেশন, সে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প নিউ ইয়র্কে ফিরে আসতে চাচ্ছেন মার-এ-লাগো থেকে। ট্রাম্প টাওয়ারেই তিনি থাকবেন মনে হচ্ছে। এবং আরেকটা কথা আগাম বলে রাখি তাহের, আমার মনে হয় যে জোহরান মামদানি হয়তো প্রেসিডেন্ট ট্রাম্পকে ইনভাইটেশন দিবেন তার শপথ অনুষ্ঠানে থাকার জন্য। এই পর্যন্ত নিউ ইয়র্কের ইতিহাসে বোধহয় খুব সহজে, যদি আমি মনে করতে পারি স্মরণকালের ইতিহাসে, একবার বোধহয় একজন প্রেসিডেন্ট মেয়রের শপথ অনুষ্ঠানে ছিলেন, আই থিঙ্ক হি ইজ বিল ক্লিনটন। তো যাই হোক, যদি মনে করতে হয়, তবে আমার মনে হচ্ছে যে আজকে যে দুজনের ভিতর যে সম্পর্কটা স্থাপিত হয়েছে, অনেক পত্রিকা ট্রাম্পের সমর্থক, অন্ধ সমর্থক পত্রিকা বলতেছে ইটস এ গ্রেট বিগিনিং অফ এ গ্রেট ফ্রেন্ডশিপ। যাই হোক, আমি অন্য খবরে আসি।
অনেক কথা বলে ফেলছে, হয়তো বা কিছুটা আবেগ নিউ ইয়র্কবাসী হিসেবে অবশ্যই আছে। ইউক্রেনকে থ্যাংকসগিভিং পর্যন্ত সময় দিয়ে বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যে রাশিয়ার সাথে একটি শান্তি চুক্তি করতেই হবে থ্যাংকসগিভিং এর মধ্যে। যদি সেদিনের মধ্যে ইউক্রেন কোন রকম শান্তি চুক্তি না করে, ইউক্রেনকে কিভাবে শিক্ষা দিতে হয় এটা প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের জলনেস্কিকে আজকে সেটি জানিয়ে দিয়েছেন, এবং সাথে সাথে জলনেস্কিও বলেছেন যে তিনি প্রেসিডেন্ট ট্রাম্প যে প্রস্তাব দিয়েছেন শান্তি চুক্তির জন্য সেটা তিনি পুরোপুরি মেনে নিতে প্রস্তুত। এখন বাকিটা নির্ভর করছে রাশিয়ার উপর। তবে রাশিয়াকে কোনো ডেডলাইন প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছেন কিনা হোয়াইট হাউস থেকে এই বিষয়ে এখনো কোনো কিছু জানানো হয়নি। তবে খুব সম্ভবত আমার ধারণা যে প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু জেলেনস্কি মেনে নিয়েছেন তার শর্তগুলো, এখন হয়তোবা পুতিনকে বলবেন, কারণ এই যে চুক্তি প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছেন 18 দফা, খুব সম্ভবত নাকি 28 দফা, এই মুহূর্তে দফাগুলো মনে করতে পারছি যে অনেকগুলো দফা। একটি ক্ষেত্রে হয়তোবা পুতিন আপত্তি করতে পারে, সেটা হচ্ছে যে শান্তি কমিটি বা শান্তি কাউন্সিল হচ্ছে, সেটা প্রেসিডেন্ট থাকছেন ট্রাম্প। এই বিষয়টা ছাড়া বাকি সবগুলো বিষয় মূলত বলা যায় রাশিয়ার অনুকূলেই শান্তি প্রস্তাবগুলো রয়েছে। দ্বিতীয় যে বিষয়টি প্রস্তাব করছি সেটি হচ্ছে যে, এটা একটু আগে তাহের আপনাদের জানিয়েছেন, একজন ফেডারেল জাজ যিনি ওয়াশিংটন ডিসি যে ডিস্ট্রিক্ট কোর্টে বসেন, ইউএস ডিস্ট্রিক্ট কোর্টের ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়া, তিনি আজকে তার নাম হচ্ছে কালার কটিলি, তিনি আজকে নির্দেশ দিয়েছেন আইআরএস যেন ইমিগ্রেশন দপ্তরকে কোন রকম ট্যাক্স যারা প্রদান করে থাকেন, বৈধ অবৈধ কারোই কোন ট্যাক্স রেকর্ড যেন ইমিগ্রেশনের কাছে হস্তান্তর না করেন। তবে ট্রাম্প প্রশাসন এই বিষয়ে নিশ্চিত করে আপনারা জানেন আর আপিল করবে, এবং সেই আপিলের ফলাফল কোর্ট অফ অ্যাপিলস কি বলে জানি না, এই কোর্ট অফ অ্যাপিলস এর পরে এটি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টও যেতে পারে, যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এখন পর্যন্ত আপাতত এই ফেডারেল যার যে নির্দেশ দিয়েছেন সেটি বহাল থাকছে যতক্ষণ পর্যন্ত ট্রাম্প প্রশাসন আপিল না করে কোর্ট অফ আপিলসে আইআরএস এর কোন তথ্য, ট্যাক্সের কোন তথ্য ইমিগ্রেশন দপ্তরের কাছে হস্তান্তর করা যাবে না। যদিও কিছুদিন আগে হোমল্যান্ড সিকিউরিটির প্রধান এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বিসেট এবং হোমল্যান্ড সেক্রেটারি ক্রিস্টি নোয়েন একটি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন এই ট্যাক্স তথ্য আদান প্রদানের ব্যাপারে। আরেকটি বিষয় যেটি চেষ্টা করছে সেটা যুক্তরাষ্ট্রের একজন সাবেক প্রেসিডেন্টকে ডাকা হয়েছে শুনানিতে অংশ নেওয়ার জন্য হাউস কমিটিতে, রিপাবলিকান দলের নেতৃত্ব যে হাউস কমিটি এই জেফরি স্টিফেনের যৌন নিগ্রহের বিষয়টি তদন্ত করছে, তারা জেমস কোমার যিনি খুব পাওয়ারফুল শক্তি কেন্টাকির কংগ্রেসম্যান, তিনি প্রেসিডেন্ট ক্লিন্টন এবং তার স্ত্রী হিলারি ক্লিন্টন ফার্স্ট লেডি সাবেক, তাকে তাদের দুজনকেই কংগ্রেসের সামনে হাজিরা দিতে বলেছেন। যদিও তাদের উকিল আগে জানিয়েছিলেন যে প্রেসিডেন্ট ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টনের কাছে খুব সামান্যই তথ্য রয়েছে এই সম্পর্কে এবং তারা সেগুলি ইমেইলের মাধ্যমে দিতে চান, কিন্তু জেমস কোমার সেটি অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন তারা যেই পর্যায়ে তাদের সাথে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাচ্ছে বিভিন্ন ইমেইলে, তাতে তাদের সরাসরি তাদেরকে প্রশ্ন করার প্রয়োজনীয়তা অনুভব করছে, এবং সেই জন্য কমিটি এবং সেই জন্যই প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে আগামী যিনি যুক্তরাষ্ট্রের 42তম প্রেসিডেন্ট, তিনি তাকে ডিসেম্বরের 17 তারিখ সকাল 10টায় কংগ্রেস কমিটির সামনে হাজির হয়ে সাক্ষ্য দিতে চিঠি পাঠানো হয়েছে, এবং তার স্ত্রী হিলারি ক্লিন্টনকে পরের দিন অর্থাৎ 18 ডিসেম্বর একই সময় সকাল 10টায় কংগ্রেশনাল কমিটির কাছে হাজির হয়ে তাদের সাক্ষ্য দিতে বলা হয়েছে। তবে তারা এতে উপস্থিত থাকবেন কিনা এই বিষয়ে অবশ্যই এখনো কিছু জানা নেই। তবে কংগ্রেশনাল শুনানিতে উপস্থিত থাকলে জেল, জরিমানা, গ্রেপ্তার সবই সম্ভব। যাই হোক, এর পরবর্তীতে যে কথাটি যে তথ্যটি দিতে যাচ্ছে আজকে জরুরিভাবে, সেটি হচ্ছে যে কাতার, আপনারা জানেন প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু কাতারে বর্তমান শাসক যারা রয়েছেন থানি পরিবার, এবং তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি বিমানও গিফট করেছেন। কিন্তু আজকে নিউ ইয়র্ক পোস্ট এক্সক্লুসিভলি জানাচ্ছে যে, এবং তারা একটি তদন্ত রিপোর্ট, গবেষণামূলক রিপোর্ট জানাচ্ছে যে কাতার এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে মুসলিম ছাত্রদের প্রবেশের সুযোগ করে দিয়ে সেখানে মুসলিম ব্রাদারহুড নামে একটি সংগঠন রয়েছে, তাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নে গত কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছে, এবং এই জন্য কাতার ফান্ড, যেটি কাতারের রাজ পরিবার প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে, সেখান থেকে $20 বিলিয়ন দেওয়া হচ্ছে ইতিমধ্যেই, এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় এবং গবেষণামূলক প্রতিষ্ঠানে মুসলিম ব্রাদারহুডের সাথে যারা সম্পর্কিত তাদেরকে ছাত্র কিংবা অন্যান্য ক্যাপাসিটিতে ভর্তি করিয়ে তাদের সেই
যুক্তরাষ্ট্রের ডেমোক্রেসি অর্থাৎ যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে আহত করার, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের উপর আঘাত হানার চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার। যদিও কাতারকে যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিসাবে এখনো গণ্য করা হয় এবং ইতিমধ্যে কাতারের সাথে যুক্তরাষ্ট্রের একটি ব্যাপক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটি রয়েছে সেটিও কিন্তু কাতারেই রয়েছে। কিন্তু সেই নিউ ইয়র্ক পোস্ট আজকে সেই তথ্যটি জানিয়েছে যে মুসলিম ব্রাদারহুডকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সম্পৃক্ত করার যে চেষ্টা চলছে গত কয়েক বছর ধরে, এবং এটি রয়্যাল ফ্যামিলি, থানি ফ্যামিলি যারা তাদের মাধ্যমে হচ্ছে। এবং এই গবেষণাটি চালিয়েছে গ্লোবাল অ্যান্টি সেমিটিজম অ্যান্ড পলিসি বলে একটা গ্রুপ রয়েছে, তারা এই রিপোর্টটি দিয়েছে এবং এই তাদের রিপোর্ট উদ্ধৃত করে এই নিউ ইয়র্ক পোস্ট আজকে জানিয়েছে। তো এবার আসি আজকে যে হোয়াইট হাউস যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সে ব্যাপারে কিছু দেখ। বৈঠকটি 70 মিনিটের বেশি, সামান্য বেশি সময় অনুষ্ঠিত হয়েছে এবং অত্যন্ত আনন্দঘন পরিবেশে দুজনেই দুজনের মনের কথা প্রেসিডেন্ট ট্রাম্প এবং জোহরান মামদানি খুলে বলেছেন। এবং এই সবচেয়ে যে উল্লেখযোগ্য যে বিষয়টি তাহের আমি বলবো সেটি হচ্ছে যে বেরিয়ে আসার পর প্রেসিডেন্ট ট্রাম্প সাধারণত এতটা কর্ডিয়াল মুডে সাংবাদিকদের সামনে কথা বলে না। সাংবাদিকরা আজকে তাকে বিভিন্ন ভাবে প্রশ্ন করে দুজনের সম্পর্কের যে রসায়ন, যে কেমিস্ট্রি যেটাকে আমরা বলি, সেটাকে আবিষ্কার করার চেষ্টা করেছেন। একটি বারের জন্য প্রেসিডেন্টকে ক্ষুব্ধ হতে দেখা যায়নি। কিংবা জোহরান মামদানিও একজন, তিনি দাঁড়িয়েছিলেন যদিও, এবং জোহরান মামদানিও খুবই ভেরি মাচ রেসপেক্ট, যেটাকে আমি বলবো খুব ডিউ রেসপেক্টের সাথে কথা বলেছেন। এবং এই প্রথম প্রেসিডেন্ট ট্রাম্পকে মনে হলো যে, আমার কাছে মনে হয়েছে যে তিনি একজন সত্যিকার ভাবে নিউ ইয়র্ককে ভালোবাসেন, তিনি নিউ ইয়র্কে ফিরে আসতে চান। এবং তিনি বলেছেন যে নিউ ইয়র্কের মোর দেন এভার, অর্থাৎ সর্বকালের সেরা মেয়র হওয়ার যোগ্যতা জোহরান মামদানি রয়েছে। এবং যদিও জোহরান মামদানির সাথে কিছু কিছু ক্ষেত্রে তার এখনো মতের মিল না হওয়ার কথাও তিনি উল্লেখ করেছেন, তারপর তিনি যে কথাটি চূড়ান্ত ভাবে বলেছেন যে তিনি নিউ ইয়র্ক সিটিকে সর্বতভাবে সাহায্য করতে চান। সেটি হাউজিং সেক্টরে হতে পারে, সেটি অ্যাফোর্ডেবিলিটির ক্ষেত্রে হতে পারে, সেটি গ্রোসারি প্রাইস কমিয়ে আনার ব্যাপার, সব ক্ষেত্রেই। এমনকি ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্টের ব্যাপারেও কথা তুলেছিলেন জোহরান মামদানি এবং প্রেসিডেন্ট ট্রাম্প। যে এই আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করেছেন সাংবাদিক সম্মেলনে ইমিগ্রেশন বিষয়ে প্রশ্ন করলে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষিপ্ত হয়ে যান, কিন্তু আজকে তিনি অত্যন্ত সাবলীল ভাবে সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন এবং বারবার কথায় ফিরে এসেছেন মামদানির প্রশংসায়। এবং আরেকটি জিনিস যেটি আমি উল্লেখ করি, এবং আজকে দেখেন এই এই সম্পর্কটা সবার কাছে মানে অবাক, এতটাই অবাক লেগেছে যে নিউ ইয়র্ক পোস্ট একজন বডি ল্যাঙ্গুয়েজ এক্সপার্টকে হায়ার করেছে, যে এই দুইজনের ভিতরে যে আজকে বডি ল্যাঙ্গুয়েজ বিনিময় হয়েছে সেটাকে গবেষণা করার জন্য। এবং সেই বডি ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট বলেছেন যে তাদের দুইজনের কথাবার্তা আন্তরিকতার কোনো অভাব তিনি খুঁজে পাননি। অর্থাৎ দুজনেই সমানভাবে আন্তরিক ছিলেন, বিভিন্ন প্রশ্ন উত্তর দিয়েছেন। তবে আমার কাছে যেটি মনে হয়েছে, জোহরান মামদানিকে আজকে অত্যন্ত অত্যন্ত পরিশীলিত রাজনীতিবিদ, যদিও তাকে বলা হচ্ছে ইনএক্সপেরিয়েন্সড রাজনীতিতে, অবশ্যই তিনি ইনএক্সপেরিয়েন্সড, কোনো সন্দেহ নেই, কিন্তু তাকে আজকে একজন যুক্তরাষ্ট্রের পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তির সামনে তাকে অত্যন্ত সাবলীল ভাবে স্বাচ্ছন্দ্যের সাথে সব প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা লক্ষ্য করেছেন যে এই অনুষ্ঠানটি দেখেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যখন কথা বলেছেন তখন সেটা খুব গভীর মনোযোগ দিয়ে শুনেছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পও তাকে বিভিন্ন প্রশ্নের মানে ফলো আপ করার বিভিন্ন ভাবে চোখের ইশারা করেছেন, হাত দিয়ে ইশারা করেছেন তিনি প্রেসিডেন্ট। এবং সবশেষে যে কথাটা বলি তাহের, এই এই বিষয়টি নিয়ে আরো কয়েকদিন গভীর আলোচনা হবে। তবে নিউ ইয়র্কবাসীর আজকে বিজয় অর্জিত হয়েছে, নিউ ইয়র্কের বাসীর অনেক শঙ্কা আজকে মুক্ত হয়েছে। এবং সাধারণত নিউ ইয়র্ক বছরে মাত্র $8 বিলিয়ন পেয়ে থাকে ফেডারেল সরকার থেকে। প্রেসিডেন্ট ট্রাম্প সেটিও বন্ধ করে দেবেন বলেছিলেন, এখন মনে হচ্ছে আট নয়, তিনি চাইলে এখন $80 বিলিয়ন দিবেন জোহরান মামদানিকে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প যদিও তার রাজনৈতিক কোনো উদ্দেশ্য থেকেই থাকতে পারে, সেই বিষয়টি আমরা পরে জানবো, আরো দিন যত আসবে তত জানবো। কিন্তু যে কথাটি আমি বলার চেষ্টা করি, আমাদের নিউ ইয়র্কবাসীকে, অনেকেই আমরা মনে করেছিলাম যে জোহরান মামদানি একজন কমিউনিস্ট, তিনি তার সোশ্যাল এজেন্ডাতে ব্যাপারে কথা বলবেন, তিনি তার এজেন্ডার কথা বলেছেন কিন্তু। এবং প্রেসিডেন্ট ট্রাম্প সেটা খুব গভীর মনোযোগের সাথে শুনেছেন। তিনি খুব একটা সরাসরি দ্বিমত যে প্রকাশ করেছেন তা নয়, তার অর্থ এই নয় যে তিনিও সোশ্যালিস্ট হয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প, তা কিন্তু হননি। মূল কথা যেটা আমি বলার চেষ্টা করি, তিনি নিউ ইয়র্কে হেল্প করতে যান, তিনি তার নিউ ইয়র্কের স্মৃতিচারণা করেছেন, নিউ ইয়র্ক তার শহর, ব্লাজিওর কথা উল্লেখ করেছেন, মেয়র ব্লাজিওর সময় তাকে নিউ ইয়র্ক ছেড়ে যেতে হয়েছে। সেই বেদনার কথা সরাসরি তিনি সেভাবে বলেননি, তবে তার কথাবার্তার চোখে সেটা ফুটে উঠেছে। এবং তখনই তিনি বলেছেন তিনি নিউ ইয়র্কে
ফিরেও আসতে পারেন, তিনি নিউ ইয়র্কে ফিরে আসবেন হয়তোবা। এবং আরেকটি জিনিস যেটি আমি বলি তাহের শেষ করার আগে, সেটি বলা হচ্ছে যে আজকে অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে, কে তার মতবাদ পরিবর্তন করেছে, জোহরান মামদানি না ডোনাল্ড ট্রাম্প? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের আরো বেশ কিছুদিন সময় লাগবে। তবে শেষ করার আগে যে কথাটি আমি বলতে চাই সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প নিউ ইয়র্কে অনেক ভোট পেয়েছেন, এবং সেই কথাটি ডোনাল্ড মামদানি বলেছেন যে আপনার অনেক ভোটার আমাকেও ভোট দিয়েছে। তাতে প্রেসিডেন্ট ট্রাম্প সাথে সাথে উত্তর দিয়ে বলেছেন তাতে আমার কোনো অসুবিধা নেই। এবং আরেকটি জিনিস যেটি বলি শেষ করার আগে সেটি বলতে চাইছি, সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যে কথাটি বলেছে যে আমি নিউ ইয়র্ক নিয়ে খুব ভালো ফিল করছি, নিউ ইয়র্কবাসী খুব ভালো থাকবে জোহরান মামদানির মেয়রের নেতৃত্বে, এবং জোহরান মামদানি যত ভালো করবেন মেয়র হিসাবে আমি তত বেশি খুশি হব। যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট বহুদিন পর এ ধরনের একটি কথা বলেছেন একজন মেয়র সম্পর্কে। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনার সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ নাজমুল হাসান। সো আমি আজকে জোহরান মামদানি আজকে আলোচনার মূল বিষয়, বাট কংগ্রেচুলেশন আমাদের টিপু ভাই, টিপু সুলতান, উনি আনসান হিরো অ্যাওয়ার্ড পেয়েছেন। সিটি অ্যান্ড স্টেট ইজ এ ভেরি প্রেস্টিজিয়াস। আনসান হিরো আমি সেই মানতে রাজি নই, উনি আমাদের টাইম টেলিভিশন অনেকবারে সাং হয়েছে ওনাকে নিয়ে। আমরা অনেকবারে অনেক কথা বলেছি কমেডিকে, ইনফ্যাক্ট কমেডি উনাকে চিনে এই টাইম টেলিভিশনের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস, বাট হি ইজ এ রিয়েল ফাইটার। বাট আজকে যে জিনিসটা আমি আপনার একটু দেখতে চাই সেটা হলো যে আজকে নিউ ইয়র্ক পোস্টের যে যদি আমি নিউ ইয়র্ক পোস্টে অনেকটা খুব কনজারভেটিভ কাগজ, আপনি জানেন যে মামদানি বিরোধী একটি পত্রিকা হিসেবে পরিচিত, বাট তাদের যদি আজকে হেডলাইনগুলো আপনি দেখেন তাহলে দেখবেন যে Zohran Mamdani stance during first Trump meeting shows he wants to be good little boy baby language expert. আপনি যেটা বলছিলেন যে তাদের ল্যাঙ্গুয়েজ এক্সপার্টকে দিয়ে তারা আপনি চিন্তা করেন তাহের, একটা মিডিয়া এতটাই আবেগপ্রবণ হয়েছে, তারা বডি ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট হায়ার করছে যেখানে কোনো ফেক জিনিস আছে কি। রাইট। তারপরে তারা আরো বলছে যেটা যে দুজনের যে সামনাসামনি অবস্থান মনে হচ্ছিল যে খুব আগুনে আগুনে মারামারি হবে, কিন্তু দেখা গেছে গিয়ে অত্যন্ত সহমর্মী সুন্দর পরিবেশ। আমি যে নিউ ইয়র্ক টাইমসের হেডলাইন পড়ি তাহলে এখানে আছে যেটা যে ট্রাম্প অ্যান্ড মামদানি স্ট্রাইক অপটিমিস্টিক টোন দেন সাইড স্টেপিং পাস্ট সিটি কিউজ। এই যে কনজারভেটিভ মিডিয়াগুলো সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে, তার কারণটা হচ্ছে তারা এই ট্রাম্পকে তো তারা চিনে না। রাইট। সো আমরা একটু দেখে আসি, আমরা ট্রাম্প সাহেব আর মামদানির যে বৈঠক হলো আজকে, ওইখানে আমরা যদি একটু দেখে আসি, একটু ভিডিও আমরা আলোচনা যাচ্ছি। আমরা তো আজকে টাইম টেলিভিশন লাইভ করেছি পুরো প্রোগ্রামটি। সো আমি যদি কেউ দেখতে চান টাইম টেলিভিশন ফেসবুক পেজে গিয়ে দেখতে পারেন বা ইউটিউবে গিয়ে দেখতে পাবেন। যাক, আমরা একটু কথা বলি। সো আমরা দেখতে পেয়েছি যে জোহরান মামদানি যিনি পাশে দাঁড়িয়ে আছেন, ট্রাম্প তার ওভাল অফিসের চেয়ারে বসে আছেন এবং মাঝে মধ্যে তাকাচ্ছেন, মাঝে মধ্যে পিঠ চাপড়াচ্ছেন, মাঝে মধ্যে হাত ধরছেন। এই যে দৃশ্য, এটা কেউ অবশ্য অন্য চোখে দেখেছেন যে ট্রাম্প একটু বসার জন্য দেখান নাই। হোয়াট ইজ ইওর কমেন্ট? না, এটা ঠিক না সাধারণত, কারণ এই সাংবাদিক সম্মেলনের ফরম্যাটটা এইভাবেই থাকে সাধারণত, কারণ সাংবাদিকদের যাওয়ার কথা ছিল না সেখানে, তারপরেও তাদেরকে সেখানে আকস্মিকভাবে। এবং আপনি লক্ষ্য করেছেন একটা জিনিস যে প্রেসিডেন্ট ট্রাম্প যখন সাংবাদিক সম্মেলন শেষ করলেন, ক্যারোলিন লেভিট জোরপূর্বক সাংবাদিকদের সেখান থেকে সরিয়ে দিচ্ছিলেন যাতে তারা অন্য কোনো প্রশ্ন আর করতে না পারে। রাইট। আরেকটা বিষয় যেটা জানাল আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাকেও জানতে চাই যে জোহরান মামদানি, আপনি জানেন যে উনি অ্যান্টি ওয়ার ছিলেন, বিশেষ করে গাজা ওয়ারের বিরুদ্ধে তার অবস্থান ছিল খুব স্পষ্ট এবং খুব শক্ত অবস্থান তিনি নিয়েছিলেন। এবং সেখানে প্রেসিডেন্টের সামনে তিনি বলেছেন যে তিনি চান না যে নিউ ইয়র্কের ট্যাক্স পেয়ারদের মানি দিয়ে কোনো ওয়ারমঙ্গারেরকে মানুষ খুনের লাইসেন্স দেওয়া হোক, অথবা এই যুদ্ধের শান্তির পক্ষে মানুষ অবস্থান করুক, এটা তিনি চান। যদিও অনেকের পক্ষে হয়তো এই পার্সোনালিটি দেখানো সম্ভব হতো না, কিন্তু তিনি কিন্তু তার গাছটি দেখিয়েছেন। আপনার কি মনে হয়? আপনি একটু আনমিউট করেন প্লিজ, আনমিউট করেন, সাউন্ড আনমিউট করতে হবে আপনাকে। ধন্যবাদ টাইম টেলিভিশন, দর্শক শ্রোতা এবং সব প্যানেলিস্টদের, এবং কংগ্রেচুলেশনস টিপু ভাইকে।
যদিও আমি অন্যভাবে জানাইছি টেলিফোনে, বাট আজকের এই সুযোগে আবারও জানাচ্ছি। তো আজকে আমরা প্রথম যে অনুভূতিটা আমি একটু শেয়ার করতে চাই সেটা হলো আজকে একজন ভিন্ন ট্রাম্পকে আমরা দেখলাম, যে ট্রাম্পকে আমরা মানে আমি অভিভূত, সত্যি অভিভূত। এবং ট্রাম্পের প্রতি আসলে যে সে যে ট্রাম্প যে নিউ ইয়র্ককে ভালোবাসেন, আমেরিকাকে ভালোবাসেন, আজকে উনি উনার একটা প্রমাণ দেখাইছেন। এবং উনি আমি মনে করি নিউ ইয়র্কবাসীকে সম্মান করছেন আজকে। এবং জোরান আজকে আমাদেরকে আসলে প্রাউড, আমি দ্বিতীয়বারের মতো এবং প্রাউড হলাম জোরানের যেই অ্যাক্টিভিটি, এবং জোরান যেভাবে এই হোয়াইট হাউসে গিয়েও ওভাল অফিসে নিজের গাছকে দেখাইতে পারছেন, এবং যেই পয়েন্টগুলো নিয়ে সে নির্বাচনী এজেন্ডাগুলোকে বারবার কিন্তু নিউ ইয়র্কবাসীর 8.5 মিলিয়ন নিউ ইয়র্কবাসীর কথা সে বারবার সেখানেও এনেছেন। যে আমরা আমাদের মধ্যে দ্বিমত থাকতে পারে, যে কথাটি ক্লিয়ারলি ফুটে উঠছে যে আমরা দুইজনই নিউ ইয়র্কবাসীকে ভালোবাসি, এবং ভালোবাসার প্রতি মানে ভালোবাসার রেসপেক্টের থেকে যে আলাপগুলো এসছে সবগুলোই, যেমন অ্যাফোর্ডেবিলিটির কথা এসছে, গ্রোসারির কথা এসছে, সাবওয়ের কথা এসছে, কিভাবে নিউ ইয়র্ককে হেল্প করতে পারে সব বিষয়গুলো এসছে, গাজার কথা এসছে, যেই গাজার বিষয়ে জোরান একজন অ্যাক্টিভিস্ট ছিল, একজন অ্যাক্টিভিস্ট থেকে মেয়র। আর আজকে ওভাল অফিসে গিয়ে জোরান যেই জিনিসটা রিপ্রেজেন্ট করতে পারছে নিউ ইয়র্কবাসীকে, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমার আসলে বুকটা ভরে গেছে। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই যে ইয়াং জেনারেশনের জন্য এটা একটা শিক্ষা হইতে পারে। আমি সত্যিকার অর্থে আমার অনুভূতিটা এমন ছিল যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে বসা চেয়ারে, প্রেসিডেন্টের চেয়ারে, তার 1.5 ফিট পাশেই ইয়াং 34 বছরের একজন মেয়র, নির্বাচিত মেয়র। আমার মনে হচ্ছিল যেন যে খুব বেশি দিন নয়, ইনশাল্লাহ আমার মনে হয় কোনো মুসলমান এই চেয়ারে বসতে পারবে খুব সুন, এটাই আমার কাছে মনে হচ্ছিল। এবং আজকে জোরান যেই অ্যাফিয়ারেন্সটা, জোরান যেই ভূমিকাটা দেখাইছে আর কি, যে আসলে যদি জোরান এই দেশে জন্মগ্রহণ করার সিটিজেন হতো তাহলে আমরা জোরানকে অনেক উপরে দেখতে পারতাম। অর্থাৎ এই দেশের কোনো এক সময় এই চেয়ারে বসে, প্রেসিডেন্টের চেয়ারে বসে নেতৃত্ব দেওয়ার আসলে দেখতে পারতাম। আমার এই অনুভূতি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। বাট একটা জিনিস নাজমুল হাসান, যে প্রেসিডেন্ট যেটা বলেছেন যে আমার আগে জোহরানকে না দেখে আমার যেটা মনে হয়েছিল, যেমন তিনি বলেছেন যে জিহাদিস্ট, আরো প্রশ্ন অনেকগুলো প্রশ্ন আসে, তিনি বলছেন না সামনে দেখে মনে হয়েছে এটা বলার ঠিক, এটা এই লোক সে না। সো না, আমি স্পষ্ট করে বলছি হি ইজ নট জিহাদিস্ট, এবং এটা বলছে আফটার 1 আওয়ারের বৈঠকের পর। তবে আমি তাহলে আরেকটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে দুইজন সম্পর্কে যথেষ্ট পড়াশোনা করে গিয়েছে। এবং এই প্রেসিডেন্ট ট্রাম্পের কিছু উত্তরে আমি বুঝলাম যে উনি রিয়েলি ওয়েন্ট থ্রু, তিনি এই জোহরান মামদানি এজেন্ডা গুলোর দিকে গেছে, এবং প্রতিটি এজেন্ডায় উনি দেখছে যে ভোটারদের কথা তিনি বলেন। এবং তিনি কিন্তু বলেছেন, তিনি যেমন ধরেন প্রেসিডেন্ট ট্রাম্প চান্স পেলে ডেমোক্রেটদের খোঁচা মারেন, বাইডেনকেও মেরেছেন, আজকে ব্লাদিকেও মেরেন। কি খোঁচাটা মারেন? ইনফ্লেশন কমিয়ে এনেছেন উনি, অ্যাফোর্ডেবিলিটি উনি বলার চেষ্টা করেছেন যে অ্যাফোর্ডেবিলিটি কমিয়ে আসছে, ইনফ্লেশন কমিয়ে আসছে, অত অ্যাফোর্ডেবিলিটি হবে। কিন্তু অ্যাফোর্ডেবিলিটির যে বিষয়টা জোহরান মামদানি এই পুরো নির্বাচনী ক্যাম্পে তুলে ধরেছেন, হাউজিং সমস্যা, ট্যাক্স সমস্যা, এই বিষয়গুলো একটাতেও কিন্তু প্রেসিডেন্ট প্রকাশ্যে দ্বিমত প্রকাশ করেননি। সাধারণত প্রেসিডেন্টকে দেখা গেছে যে বিভিন্ন বিষয় তার মতবিরোধ হলে তিনি প্রকাশ্যে সাংবাদিকদের সামনে সেটা বলে ফেলেন। কিন্তু আজকে প্রেসিডেন্ট ট্রাম্প, এবং আমার কাছে যেটা তার মনে হয় যে আমি যেটা ফিল করি আর কি, যে উনি জোহরান মামদানির মাধ্যমে ডেমোক্রেটিক পার্টির নতুন নেতৃত্ব দেখার চেষ্টা করছেন। কেন জোহরান মামদানির প্রতি এত মানুষ, এবং বার্নি স্যান্ডার্সের কথা কিন্তু এসেছে আজকে ট্রাম্পের বৈঠকে। হ্যাঁ, এবং এই বিষয়গুলো আমার কাছে যেটা মনে হয় যে ডেমোক্রেটিক পার্টির যে রিফরমেশন, এই রিফরমেশনটা প্রেসিডেন্ট ট্রাম্প কিছুটা হইলো আমার মনে হয় যে তিনি এই জিনিসটাকে টানতে চান, যে ক্যাপিটালিস্ট ভার্সেস সোশ্যালিস্ট, নট কমিউনিস্ট, ক্যাপিটালিস্ট ভার্সেস সোশ্যালিস্টদের একটা যে সংঘাত, যে মত পার্থক্য, রিপাবলিকান আর ডেমোক্রেটিক মত পার্থক্য না, ক্যাপিটালিস্ট বনাম সোশ্যালিস্ট। আমেরিকার দুইটা ক্লাসে ভাগ, দরিদ্র সমাজ, ধনী সমাজ।
এই দুইয়ের যে ক্লাস স্ট্রাগল, এই স্ট্রাগলটা আমার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্পের মাথায় আজকে কাজ করেছে। থ্যাংক ইউ সো মাচ। এবং আমার কাছে মনে হয়েছে যে উনি বারবার, জোহরান মামদানি তো বারবার প্রকাশ্যেই বলেছেন যে অ্যাফোর্ডেবল নিউ ইয়র্ক, দেন আই এম এ ডিএসএ, আমি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। উনি তো এটা বলতে কোনো দ্বিধা করে নাই, প্রেসিডেন্টের মুখের উপরে উনি নিজের পরিচয় দিয়েছেন যে আমি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ডিএসএ। যাই হোক, আমাদের সাথে যেন আজিজ ভুইয়া আছেন। আজিজ ভুইয়া ভাই, আপনি কি দেখতে পাচ্ছেন আমাদেরকে? রশন হক, আপনার কাছে আসছি। আমাদের মুরব্বী যারা আছেন তাদের একটু শুনি তাদের কথা। আজিজ ভুইয়া ভাই, আপনাকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আপনি জোহরানের ক্যাম্পেইনে কাজ করেছেন এবং মুসলিম কমিউনিটি, এখানে বাংলাদেশি মুসলিম কমিউনিটি যেটা, ইউ আর ওয়ান অফ দি লিডার অফ দিস। এবং আপনারা না বললেও আমরা খবর জেনেছি প্রায় $675,000 বাংলাদেশি কমিউনিটির মুসলিম যারা আছেন, মুসলিম গ্রুপ, তারা আপনার রেজ করেছিলেন জোহরান মামদানির জন্য, এবং ইউ আর ওয়ান অফ দেম যারা ইনিশিয়েট করেছিলেন। আজকে আপনারা যাকে পেছন থেকে সহযোগিতা করেছেন, ফান্ড রেজ করেছেন, আজকে তার একটি শুভযাত্রার যে সূচনার একটি অংশ আপনারা দেখেছেন, যেটা সবচেয়ে টেন্সের বিষয় ছিল, যে ট্রাম্প ভার্সাস মামদানির যে অ্যাডমিনিস্ট্রেশন। এবং সেখানে মামদানির সামনাসামনি গিয়ে তার যে সবচেয়ে বড় সমালোচক, আপনার ভিক্টরি স্পিচের দিন যিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন যে তুমি নিশ্চয়ই আমার বক্তব্য শুনতে পাচ্ছ, তুমি ভালো করে শোনো আজকে আমি কি বলতে চাই। তারা যখন দুজন মুখোমুখি হলেন, আপনার সেই প্রার্থী যাকে আপনি সাপোর্ট করলেন, আপনার হোয়াট ইজ ইউর ফিলিংস and what is your analysis? Well, first of all, Assalamu alaikum. Thank you আপনার টাইম টেলিভিশনকে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য, and টাইম টেলিভিশনের দর্শকদেরকে। আমরা যারা অ্যান্টিসিপেশন, যারা আমরা অনেকেই অনেক ভীতির মধ্যে ছিলাম যে আলটিমেটলি, কারণ ট্রাম্প যেসব রেটরিক ইলেকশনের আগে বা ক্যাম্পেইনের সময় যেসব রেটরিক ট্রাম্প করেছিলেন, সেম ভাবে ভিক্টোরি স্পিচে যেটা আপনি বললেন, মামদানি যেগুলা ট্রাম্পকে অলমোস্ট ডিরেক্টলি, even the behind the scene, I also advised against him, against that. So, but মামদানি শোনেন নাই, কিন্তু মামদানি actually very directly যেটা at least আমরা কয়েকজন তাকে উপদেশ দিয়েছিলাম, অ্যাডভাইস করেছিলাম যে not to do it, but nevertheless he did. So এখন আমরা সবাই ট্রাম্পের এই মামদানি ট্রাম্পের যে মিটিংটা, দুনিয়ার আজকে যেমন ট্রাম্প বলেছেন যে দুনিয়ার অনেক বড় বড় লিডার আসে, দেশের নেতা আসে, প্রেসিডেন্ট, কিং, হোয়াটএভার আসে, কিন্তু এত ইন্টারেস্ট, মিডিয়া ইন্টারেস্ট এত কিছু কোনোদিন হয় নাই। তোমার আর আমার মিটিং এরটা এত মিডিয়া ইন্টারেস্ট, বিকজ এভরিবডি ইজ অ্যান্টিসিপেটিং দ্যাট সামথিং আনএক্সপেক্টেড একটা কিছু হবে, তাদের মধ্যে কথা কাটাকাটি যেমন হবে হইতে পারে। কারণ ট্রাম্প ইজ অন হিজ, ট্রাম্প সামটাইম সে যখন কথা বলা শুরু করে তখন সে হিজ এ ভেরি অর্গানিক কাইন্ড অফ পলিটিশিয়ান, ইন আদার ওয়ার্ডস তার মুখে যা আসে সে বলে দেয়। এবং আই থিঙ্ক দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রিজন, মেইন রিজন, যে তাদের দুইজনেরই ক্যারেক্টার মধ্যে, যেমন জোহরান মামদানি যেমন ভেরি ক্যালকুলেটিভ, he studies his subjects, he really knows, he has people that are আছে, and behind him they advise him well. On the other hand, Trump is very organic type of person. Say আপনার মিটিং এ হয়তো একটা অবজেক্টিভ, একটা ফোকাস নিয়ে গেল, কিন্তু মিটিং, as the meeting progresses and meeting goes on, he will not listen, সে কোনোদিন শুনবে তার অ্যাডভাইজারের কথা, he will be just as an organic person, conversation যা আসে তার মনের মধ্যে তাই বলে। So দুইজনের পার্সোনালিটি হিসাবে ট্রাম্প actually I think was a very good host today. I have to give him a credit for it, and I think আমরা সবাই মনে করি যে ট্রাম্প was a very good host today. মামদানির সাথে যে তার আগে মিটিং হয়েছে, at the end of the day ট্রাম্পের one of the objective of Trump, he wants to be loved by New Yorkers. He loves New Yorkers and he reciprocate, সে চায় যে নিউ ইয়র্কাররাও তাকে ভালোবাসুক। এবং he finds that মামদানির সাথে আলাপ করার পরে আমার মনে হলো যে he really যেটা মনে করেছে যে I think this is one of the ways that I could actually rehabilitate myself. আমি আমাকে নিজেকে আবার নিউ ইয়র্ক ভাষীর কাছে আমি আবার নিজেকে এস্টাবলিশ করতে পারবো, somebody is a politician good for New York. আরেকটা যেটা হলো মামদানি যেটা চাচ্ছে নিউ ইয়র্কে, আসলে ইন অর্ডার মামদানি এবং ডোনাল্ড ট্রাম্পের, প্রেসিডেন্ট ট্রাম্পের যে মেইন অবজেক্টিভ যেটা হলো, তারা দেওয়ান নিউ ইয়র্ক, প্রসপারাস নিউ ইয়র্ক। এই প্রসপারাস নিউ ইয়র্কের জন্য মামদানি রিয়েলি ডোনাল্ড ট্রাম্পের, মানে প্রেসিডেন্ট ট্রাম্পের সাহায্য দরকার হবে, হেল্প দরকার হবে। সুতরাং মামদানি ওয়াজ অলসো ভেরি ট্যাক্টফুল।
মামদানি কোনোভাবে কিছু বলে নাই, কোনোভাবে মিটিং এ যে সময় যখন সে বসছে, হি ওয়াজ ভেরি ওয়াইজ এন্ড ভেরি ডিপ্লোম্যাটিক, কোনো কিছুই সে এমন কিছু বলে নাই। আর আমরা সবাই জানি ট্রাম্প ইজ এ পারসন দ্যাট আপনি যদি তাকে সামনে তুষামতি করেন, হি লাইকস ইট। And Mamdani was coached really well on this thing. I mean, privately or behind the scene, he really, Mamdani was coached that how to handle Trump in order for him to তার ইগোকে সাপ্রেস করার জন্য, যাতে করে he becomes, outrage কিছু হয় না। So all these things actually worked. End of the day, it was a very good meeting. এবং যেহেতু দুইজনে একটা জায়গায়, তারা দুইজনে they agree they want good for New York, and one of the ways to do the crime, Trump is very much very gung-ho about reducing crime, same as Mamdani. So a lot of chemistry were behind the scene. At the end of the day, it was a very good meeting. We did not expect that, but thank God it was very well. And it is good for Mamdani. It really gave him a boost today, because really put him in a world stage where সে নিজেকে প্রমাণ করতে পেরেছে that he is a world-class leader. That has been established today. That even and ট্রাম্পের সাথে যখন ডিল conversation বা মিটিং করেছে, there was a very well Trump, Mamdani, the way he presented himself, where he dealt with it, it was a very professionally done, and he's really proven himself that he's a world-class leader. And নিউ ইয়র্কার এবং আমরা মুসলমান হিসাবে যারা আমরা those who work behind him, help করেছে, বা আপনারা যারাই হেল্প করেছেন, it's a moment to be really celebrated. এই মোমেন্টটাকে আমরা অবশ্যই সেলিব্রেট করা উচিত। This is something Mamdani, I think we have chosen the right person. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি একটু আমাদের রওশন হকের কাছে যাই। রওশন হক, আপনি তো সাংবাদিকতা করেন এবং আপনি লেখালেখি করেন, সো আপনার হোয়াট ইজ ইউর অপিনিয়ন অ্যাবাউট দিস মিটিং? ধন্যবাদ টাইম টিভিকে। আজকে আমি অনেক 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 খুশি। আমি প্রচন্ড রকমের ট্রাম্প বিরোধী একজন মানুষ, আজকে আমি ওনার ভক্ত হয়ে গেছি। সরি ফর মাই ভয়েস, আজকে আমার গলাটা ভালো না। তো আজকে আমি ভীষণ রকমের খুশি ট্রাম্পের এই আচরণের জন্য। আর মামদানি যখন যাচ্ছিলেন, তখন অনেকেই, আপনাদের অনেকের কাছ থেকে আমি সংখ্যা শুনতে পেলাম, কিন্তু আমি সেরকম সংখ্যিত ছিলাম না। কারণ আমার কাছে মনে হয়েছে এজ এ ইয়াং কিড, স্মার্ট কিড, মামদানি ও যে কোনো ভাবেই ট্রাম্পকে কনভিন্স করবে এবং সে তার ডিগনিটি বজায় রেখে সে তা আদায় করবে, যা নিয়োগবাসের জন্য সে কমিটমেন্ট যে যা কিছু করেছে সবকিছু। আর মনে করেন সমুদ্রে সে শয্যা পেতেছে, এখন তো ঢেউকে ভয় পেলে চলবে না, এরকম একটা ভাব নিয়ে সে গেছিল এবং সে আদায় করে নিয়েছে। আরেকটা বড় বিষয় হচ্ছে, আমি আজকে অন্যরকম ভাবে একটু খুশি এজ এ মাদার, কারণ ট্রাম্প বলেছেন যে হাউ হি রেইজ, উনি আমাদের রেইজের প্রশংসা করেছেন। ও একজন ইন্ডিয়ান মমের হাতে বড় হয়েছেন মামদানি। আমি একজন বাঙালি মাদার হিসেবে আমি অনেক খুশি আজকে, কারণ আমরা এইভাবে বাচ্চাদেরকে বড় করি, যাতে বড়দের কিভাবে, সিনিয়রদের কিভাবে সম্মান করতে হয়, কিভাবে কনভিন্স করতে হয়, কিভাবে গুছিয়ে কথা বলতে হয় এবং কিভাবে ম্যানেজ করতে হয়, এই জিনিসগুলো আমরা আমাদের বাচ্চাদের শিখাই। তো সেই দিকে আমি একটু খুশি। আরেকটা বড় বিষয় খুশি হচ্ছি, আমি না শুধু আপনারা সবাই, এজ এ নিউ ইয়র্কার আমি অনেক খুশি, কারণ যে হিল সাইডে না গেলে আমার একটা সপ্তাহ শান্তি লাগে না। সেই হিল সাইডের কথা আজকে বারবার করে শুনেছি মামদানির মুখে, সে ট্রাম্পকে বলেছে। ট্রাম্পও কিন্তু হিল সাইড থেকে সামান্য দূরেই উনি বড় হয়েছেন, জন্ম নিয়েছেন। তো আমরা এই জন্য খুশি যে দুইজন নিউ ইয়র্কার মিলে এই নিউ ইয়র্কটাকে আসলেই ওরা উন্নত করতে চায়, উপরের দিকে নিতে চায়। এখানে কোনো ধরনের আমি রাজনৈতিক বিভেদ আজকে আমি তাদের মাথায় দেখিনি, কারো মধ্যেই দেখিনি। ওনারা দুজনেই নিউ ইয়র্কে বড় হয়েছেন এবং নিউ ইয়র্ককে ওনারা ভালোবাসেন, নিউ ইয়র্ককে ওনারা এগিয়ে নিতে চান। এখানে আমরা আর কোনো রাজনীতি খুঁজবো না। হ্যাঁ, রাজনীতি অবশ্যই আছে, ট্রাম্প স্মার্ট মানুষ, উনি চান যে কিভাবে ট্রাম্প ভক্তদের কনভিন্স করা যায়। তো এই জন্য আমি অনেক খুশি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইব্রাহিম চৌধুরী খোকন, এরপর কাজী ফৌজিয়া আপনার কাছে আসলে। ইব্রাহিম চৌধুরী খোকন, যদিও উনি ট্রাম্প সাহেবের খুব গুণমুগ্ধ, বাট আজকে একটু উনি যেহেতু আমরা কয়েনের এক সাইড শুনছি, অন্য সাইডটা শুনি যে কেমন উনি ফিল করলেন। ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাকে আমরা দেখতে পাচ্ছি না। অনেক ধন্যবাদ। একটু ফৌজিয়া আমি 5 মিনিট লাগবে আমার ড্রাইভিং এ। আচ্ছা, তাইলে আপনি পরে কথা বলেন, আমরা কাজী ফৌজিয়ার কাছ থেকে শুনি একটু, এন্ড দেন আমরা যাব, আমরা অন্য প্রসঙ্গে আলোচনা যাব। জি কাজী ফৌজিয়া, আপনি তো ওয়ান অফ
দি গ্রাসরুট অর্গানাইজার ছিলেন মামদানির যে ক্যাম্পেইনের। সো হোয়াট ইজ ইউর ফিলিং অ্যান্ড হোয়াট ইজ ইউর অপিনিয়ন টুডে, যখন আপনি দেখলেন যে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির পাশে দাঁড়িয়ে নিউ ইয়র্ক সিটি মেয়র, তার যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের যেটা তিনি বলেছিলেন এখানে মাঠে, সেই একই কথা, একই টোনে তিনি কথা বলেছেন ট্রাম্পের পাশে দাঁড়িয়ে। আপনার কেমন লেগেছে? আমি তো কালকে আপনার শোতে ছিলাম, রাইট, যখন আপনি শঙ্কা প্রকাশ করেছিলেন জেলেনস্কির অভিজ্ঞতা নিয়ে। আমি তো আপনাকে বলেছিলাম যে জেলেনস্কির অভিজ্ঞতা এই ক্ষেত্রে নাও হইতে পারে, কারণ ট্রাম্প একজন সফল বিজনেস পার্সন, সে আনস্টেবল একজন পার্সন কিন্তু একজন সফল বিজনেস পার্সন অলসো। তার সবচেয়ে বড় ইনভেস্ট হলো নিউ ইয়র্কে। এই নিউ ইয়র্ককে ডিস্ট্রয় করে যে সে লাভবান হবে সেটা কিন্তু না, এখানে কিন্তু ভাইস ভার্সা। মামদানি ক্ষমতা নেওয়ার আগেই যে থ্রেটে পড়তে যাচ্ছিল, আপনারা যারা এই মিটিংটাকে খুব বেশি আমি জানি না কোন অ্যাঙ্গেল থেকে দেখছেন, কিন্তু আপনারা কি জানেন যে দুইটা বড় শহর থেকে ন্যাশনাল গার্ড ক্লোজ করা হইতেছে, এবং সেই দুইটা বড় শহর থেকে ন্যাশনাল গার্ডকে ক্লোজ করে নিউ ইয়র্কে নিয়ে আসার যে পরিকল্পনাটা ছিল, 1-2 দিনের মধ্যে নিউ ইয়র্কে ন্যাশনাল গার্ড নেমে যেত। ন্যাশনাল গার্ড নেমে গেলে মামদানির ক্ষমতা গ্রহণের পূর্বে এই শহরটা কত পার্সেন্ট আনডকুমেন্টেড পপুলেশন আছে জানেন আপনারা? আমাদের মতো গ্রুপগুলা তো অনেক ব্যতিব্যস্ত হয়ে যেতাম। এখন একটা ট্রানজিশন পিরিয়ড, এখন তাকে পুরো অফিস হায়ার করতে হবে। এই যে ওরা অফিস যে একটা স্মার্ট মুভ নিচ্ছে, যে নিজে থেকে সব প্রণোদিত হয়ে প্রেসিডেন্টের সাথে দেখা করতে গেছে, এবং ট্রাম্প যে কাজটা করছে, এখানে অনেক ক্রিটিক আসবে, এটা একটা সিম্পল কোনো মিটিং না, এখানে প্রচুর ক্রিটিক আসবে। ট্রাম্প কিন্তু এওসির সাথে সেম আচরণ করে না, সে কিন্তু এওসির খুব বাজে ভাষায় আক্রমণ করে। এখানে কিন্তু একটা ম্যান টু ম্যান মিটিং দেখা গেছে, কারণ ট্রাম্প নিজে একজন একটা সেক্সিয়াস্ট মানুষ, সে ছেলেদেরকে বেশি প্রায়োরিটি দেয়। আজকে মামদানি ট্রাম্প মিটিং এর সফলতার পিছনে কিন্তু তার এই আচরণটাও আছে। তারপরে মামদানির সফল মিটিং এর সাথে মামদানির একটা কারিশমাটিক পার্সোনালিটি আছে, একটা কনভিন্সিং নীতি আছে। আর ট্রাম্প হয়তো বসেই ছিল যে তাদের দিক থেকে একটা প্রপোজ আসলে সে প্রপোজালটা গ্রহণ করবে, কিন্তু অল ওভার দিক থেকে যদি দেখেন মিটিং এর যে কথাগুলো বলা হয়েছে, সেইখানে মামদানি কোনো কম্প্রোমাইজ করেনি, তার শির উন্নত করে তার সমস্ত ক্যাম্পেইন প্রমিস গুলা। আমি শুধু অপেক্ষা করতেছিলাম প্যালেস্টাইন ইস্যুটা কখন আসবে, মিডল ইস্ট কখন আসবে। তাহলে কি একটা কথা ভুলে গেল? একটা জিনিস ছুটে নাই, হাউজিং এর কথা হয়েছে, বাস ভাড়ার কথা উঠেছে, গ্রোসারির হাই রেটের কথা উঠেছে, অ্যাফোর্ডেবল সিটির কথা উঠেছে, ন্যাশনাল গার্ডের কথা উঠেছে, ফাইনালি মিডল ইস্ট প্রশ্নেও কথা হয়েছে। এখন হ্যাঁ, তো এই যে প্রতিটা বিষয়কে সময় নিয়ে শোনা, বুঝা, আর তার নিজস্ব মানে নীতিতে অটল থেকে সম্মানজনক ভাবে এরকম একটা মানুষকে ডিল করা, যে পুরো ওয়ার্ল্ডে একজন আনস্টেবল আর ফ্লাকচুয়েট করা পার্সোনালিটি, সেই মানুষটার সাথে একটা সফল মিটিং আমি ভালোভাবে নিচ্ছি। কিন্তু মামদানি ইন হোমে প্রচুর ক্রিটিকে পড়বে, সেটাও আমরা জানি, সেটাও আমরা ডিফেন্স করার জন্য প্রস্তুত, কারণ আমাদের কাছে নিউ ইয়র্কের স্বার্থের চেয়ে বড় কিছু এই মুহূর্তে নাই। নিউ ইয়র্কের পুরো পপুলেশনকে রিস্কে ফালাই দিয়া, ন্যাশনাল গার্ডের মুখে ফালাই দিয়া ট্রাম্পের সাথে লড়াই চালাই যাওয়া কোনো বুদ্ধিমানের কাজ না। এখানে মামদানি প্রচন্ড বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, এবং আমরা এটাকে সাধুবাদ জানাই। ট্রাম্প যদি নিজের প্রমিস গুলো না রাখে, সেটা ট্রাম্পের নিজস্ব বিষয় হয়ে দাঁড়াবে। মামদানির তরফ থেকে চেষ্টা করা হয় নাই, এই জিনিসটা তখন আর থাকবে না। অনেক সময় আছে না, আমরা বলি যে আমরা তো চেষ্টা করছি, তো মামদানি চেষ্টা করছে নিউ ইয়র্ককে বাঁচানোর জন্য, এবং সেইখানে সে সফল হয়েছে। এখন ট্রাম্প যদি তার প্রমিস গুলাকে রাখে, তবেই এটা সম্পূর্ণ একটা সফল মিটিং হবে, এবং আমরা আশা করি যেন তার কথাগুলোকে রাখে। এবং as a immigrant rights activist, I'm feeling today relaxed. Thank you so much. Thank you. এবং আরেকটা বিষয় আলোচনা হয়েছে, আপনারা জানেন যে আইসের যে অপারেশন, এখানে তারা একমত হয়েছেন যে ক্রিমিনাল যারা, তাদেরকে ঠিক আছে, তাদের বিরুদ্ধে, বাট সাধারণ মানুষ যেন কোনোভাবেই আপনার ভয় ভীতির মুখোমুখি না হয়, এই বিষয়টি আলোচনা হয়েছে। যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা যে জিনিসটা আলোচনা করতে চাই আজকে, আপনার মোহাম্মদ টিপু সুলতান, আমাদের বাংলাদেশি কমিউনিটির কিন্তু অনেক অর্জন আছে, এর মধ্যে টিপু সুলতানকে আমরা আজকে সবাই ওনার ব্যাপারে একটু শুনবো, আমরা আগে ওনার সম্পর্কে এবং একটু কথা বলবো, যে উনি আনসান হিরো অ্যাওয়ার্ড পেয়েছেন সিটি অ্যান্ড স্টেট যে প্রকাশনা, সেখান থেকে, এবং কেন পেয়েছেন এই বিষয়টিও বলবো। এর আগে একটু জাস্ট ইব্রাহিম চৌধুরী খোকন, যিনি কয়েনের অপর সাইডকে আমরা বলি, যে আমরা অনেকেই এখানে সমালোচনা করেন ট্রাম্পের, বাট হি ইজ অলওয়েজ গ্লোরিফাই ট্রাম্প, হি ইজ ওয়ান অফ দি মোস্ট ফন্ড অফ ট্রাম্প বলা যায়। তিনি কেমন দেখেছেন তার প্রেসিডেন্ট
যাকে বলা হয় তিনি সবসময় বলেন যে মহান প্রেসিডেন্ট, কোট আনকোট। না আমি সময় নষ্ট করবো না, চমৎকার সবাই বলেছেন যে আমি এই গ্লোরিফাইড দিনে শুধু আপনাদের কাছ থেকে একটা ধন্যবাদ চাই এই রতনকে আগে। না না, আমি ধন্যবাদ দিয়েছি অলরেডি, প্রেসিডেন্ট ট্রাম্পকে আমি ধন্যবাদ দিয়েছি। ধন্যবাদ। যে কথাটা বলতেছেন এটা আমি 4 বছর আগে থেকে বলতেছি। 18 বছর, মাত্র 18 সালে একজন মানুষ আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করে আপনার আমার মানুষের মতো, আপনার আমার পরিবার থেকে আসা একটা ছেলে ওভাল অফিসে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলতেছে। দ্যাটস অল মিনস এ লট। এটা আমাদের জন্য অনেক বড় ঘটনা এবং ঘটনার বিভিন্ন দিক বিশ্লেষণ করেছেন। এটা হবে, আমি শুধু বলতে চাই যে ডোনাল্ড ট্রাম্পও এই সময়ের এবং মানে এই সারা পৃথিবীর রাজনীতির ইতিহাসে একটা ব্যতিক্রমী মানুষ। এই ব্যতিক্রমী মানুষকে ভিন্নভাবে চিনতে হয়। এই চেনার কাজটা আমি চেষ্টা করেছি এবং এটার জন্য অনেক গালমন্দ খেয়েছি। আপনার মানে আপনারও অনেক ইন্ধন আছে এই সমস্ত গালমন্দ। আজকে আমি সব ভুলে আসুন আমরা সেলিব্রেট করি, ভালোবাসার কথা বলি এবং ভালোবাসার মধ্যেই মানে কিভাবে রাজনীতিকে এগিয়ে নিয়ে যায়। আমরা এত বেশি বিদ্বেষী হয়ে পড়েছি যে আমরা মানে বিদ্বেষটাই আশা করি। এখনো দেখেন ট্রাম্পের মতো জায়গায় যেখানে মানে কি লুনাটিক পর্যন্ত বলছে কয়েক সপ্তাহ আগে, সেখানে মানে পুত্র স্নেহ নিয়ে মানুষটাকে পাশে দাঁড়িয়ে কথা বলতেছে। তো আমি মানে শুধু এটা বলতে চাই এবং আপনারা যদি ধন্যবাদ দেন না, আমি আমার নিজেকে একটা ধন্যবাদ দিচ্ছি যে এই মানুষকে আমি আগে থেকে সেলিব্রেট করে আসছি। সো লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, মানে মেক আমেরিকা, কিপ আমেরিকা গ্রেট এন্ড কিপ নিউ ইয়র্ক গ্রেট। থ্যাংক ইউ সো মাচ। আপনার ওই শব্দটা এক্সপান্স করা উচিত, মানে আমি করব না, আপনি করে দিয়েন। ওই যে ইন্ধন শব্দ বলছেন আপনি, যে ইন্ধন আমি দিছি আপনাকে গালমন্দ করার জন্য ট্রাম্পের পক্ষে যাওয়ার, এটা কিন্তু this word should be expunged. আমি যদিও করব না, আমি এটা শুনেন, আপনি এই অনুষ্ঠানের হোস্ট, ইউ ক্যান এক্সপান্ড হোয়াটএভার ইট ইজ। না আমি এক্সপান্ড করব না, আপনি করে দিন আপনার পক্ষ থেকে। ইব্রাহিম চৌধুরী ভাই, আমি আপনার কথার সবসময় বিরোধিতা করি, আবার আপনাকে আমি কল করে কথা বলেন মেক আমেরিকা গেট। মেক আমেরিকা গেট অ্যাকচুয়ালি বুলশিট। মেক আমেরিকা গ্রেটটা আসলে তার মেক আমেরিকা হোয়াইট আপনাকে বলতেছে। আজকের তার মুভকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট কিন্তু আসলে মেক আমেরিকা হোয়াইট। হোয়াইট বানানোর জন্যই এত কিছু, এত মুসলিমদের বিদ্বেষ, এত ইমিগ্রেন্ট বিদ্বেষ, এত কিছু চলতেছে। সো মেক আমেরিকা গ্রেট আর গ্রেট প্রেসিডেন্ট, এই দুইটা কথা আপনাকে বাদ দিতে হবে। মেগা মেগা মাগা মেক আমেরিকা গ্রেট তখনই হবে যখন জুনিয়রদের কথা শুনবে সিনিয়ররা। আজকে যেভাবে মন দিয়ে শুনছে এইভাবে শুনতে হবে। মেক আমেরিকা উইল বি গ্রেট अगेन। আচ্ছা আজকে আমি শুনেন, আজকে আমার মনে হয় এই বিষয়ে আমরা আলোচনা করব। আমরা টিপু সুলতানের যে অ্যাচিভমেন্ট, একটা জিনিস না তাহের ভাই, একটা জিনিস আপনাকে একটু থামতে হবে। আমাদের কমিউনিটিকে আমরা বিভ্রান্ত করতে পারি না। এই লিটল সাকসেসের জন্য আমরা পুরো কমিউনিটিকে ট্রাম্প ভক্ত বানাইতে পারি না। হেরিটেজ ফাউন্ডেশনের রিসার্চ আর ডাটা অনুযায়ী মেক আমেরিকা হোয়াইট এজেন্ডা হিসাবে সে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়েছে এবং সেই এজেন্ডা সে বাস্তবায়ন করতেছে। সুতরাং ইজ নট দ্য মেক আমেরিকা গেট, ইজ মেক আমেরিকা হোয়াইট। এটা মনে রাখতে হবে। ইমিগ্রেন্ট কমিউনিটি অ্যাপ্রিসিয়েট করবে মামদানির মুভসকে, এটা মনে রাখবেন। মামদানি যে মুভসটা করছে, ইনিশিয়েটিভটা নিছে নিউ ইয়র্কে রক্ষা করতে, এখানে সাধুবাদ হবে। আজকে ট্রাম্পের যদি একটা আনম্যারিড মেয়ে থাকতো, কিন্তু আজকে মামদানির বিয়ে করায় দিত। থ্যাঙ্ক গড যে মামদানি ম্যারিড। এই প্রসঙ্গে আমরা এখন যাচ্ছি না, আমরা একটু আমরা আগেবারই অনেক বক্তা রয়েছে, কিন্তু ইব্রাহিম চৌধুরী ভাইয়ের এই মেক আমেরিকা গ্রেট এজেন্ডাকে আমি এখানে চলতে দিতে পারি না। আমাদের কমিউনিটিকে থ্যাংক ইউ এভরিবডি হ্যাভ देयर ओन রাইট টু টক। দিস ইজ এ ওপেন ফোরাম। বাট আমরা আজকে আমাদের একজন সম্মানিত একজন আমাদের ভাই, যিনি বাংলাদেশি এবং উই ফিল প্রাউড অফ হিম, টিপু সুলতান, আপনাকে ওয়েলকাম, শুভেচ্ছা। সবাই আছেন এখানে, সবাই জানেন যে আপনি একটি অত্যন্ত গৌরবোজ্জ্বল, আপনার যে গৌরবোজ্জ্বল ভূমিকা এজ এ লেবার আপনার লিডার, এই হিসাবে আপনি আনসাং হিরোতে ভূষিত করা হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু আগে সামান্য একটু ভিডিও দেখি 30 সেকেন্ডের, এরপরে আপনার সাথে আপনার ব্যাপারটা সবাই বুঝতে পারবেন এবং আমরা কথা বলবো। ভিডিওটি একটু দেখি, তারপরে কথা বলবো। যাক, আমরা দেখলাম ভিডিওটি আসলে ব্যাপারটা আমরা অডিও মিউট করে রেখেছিলাম, বিকজ এখানে যেহেতু আমরা আলোচনা করবো অডিওটা মিউট করে রেখেছিলাম। বাট আপনি কি একটু বলবেন যে সিটি অ্যান্ড স্টেট
যে অনলাইন পাবলিকেশন, তারা কিন্তু ইটস ভেরি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড এবং সবাই খুব প্রত্যাশা করেন যে বছরে যদি এই অ্যাওয়ার্ডটা আমি পেতে পারি বিকজ অফ দি কনসার্ন পিপল কন্ট্রিবিউশন। আপনাকে কোন কন্ট্রিবিউশনে কি জন্য এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে একটু জানতে চাই প্রথমে। থ্যাংক ইউ সো মাচ তাহের ভাই, এবং এখানে যারা প্যানেলে আছেন সবাইকে অনেক ধন্যবাদ, এবং ডেফিনেটলি যারা অডিয়েন্স আছেন তাদেরকেও ধন্যবাদ। আমি মনে করি টাইম টেলিভিশন যেইভাবে ট্যাক্সি ওয়ার্কার এয়ারলাইন্স ড্রাইভার এবং আমাদের আন্দোলনের কথাগুলি প্রচার করেছে, এবং ওই জায়গাটায় যে আমার জীবনের 21টা বছর কন্ট্রিবিউশন হয়েছে, তাই না? আমি মনে করি এটা তো অনেক লম্বা সময়। 2004 সন থেকে ট্যাক্সি ওয়ার্কার এয়ারলাইন্সে জয়েন করছি, আজকে 2025, 21 বছর এখানেই পার করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইজ্জত দিয়েছেন, এটাই বলবো আর কি, আর কিছুই না। তবে 21 ইয়ার্স ট্যাক্সি ওয়ার্কার এয়ারলাইন্সের সাথে থাকার পরে এটা হচ্ছে আমার একটা ফার্স্ট অ্যাওয়ার্ড আসলে, এবং অ্যাওয়ার্ডটা আসলে আমাকে নতুন করে বাঁচার একটা স্পৃহা জাগাইছে, মানে আন্দোলনে নতুন করে পৃথিবীটাকে দেখা, নতুন করে আন্দোলিত হওয়া, যেটাকে যার জন্য বলা হয়েছে যে আনসাং হিরো, মানে যে আমরা আসলে পিছনে থেকে কোন মুভমেন্টকে, আমাদের মতো লোক যারা আছেন তারা আসলে একটা মুভমেন্ট, একটা আন্দোলন কিভাবে সামনে আগায় নিয়ে যায়, কিন্তু আমাদের মতো লোকদেরকে কিন্তু ওইভাবে সবসময় অর্গানাইজেশনও দেখে না, বা যারা আছে মানে সাধারণ পাবলিকরাও দেখতে পারে না। কিন্তু থ্যাংক ইউ সো মাচ তাহের ভাই, আপনি আমাকে এই প্রোগ্রামটাতে জয়েন করার জন্য। আমি কিন্তু কোনো পত্রিকাকেও কল করি নাই, কোনো কোথাও রিকোয়েস্ট করি নাই, কোথাও যে যেভাবে দিছে, কিন্তু আপনাকে অনেক ধন্যবাদ, টাইম টেলিভিশনকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে এই সম্মানটা দিচ্ছেন। এবং ডেফিনেটলি যেটা না বললেই নয়, আমার ফ্যামিলি যারা সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করছেন, আমার ওয়াইফ, আমার মা, আমার বাচ্চাগুলি, দীর্ঘ 25 বছরের বিপ্লবী জীবন। তারপরে ডেফিনেটলি যেই মেয়েটা আমার জন্য রিকোয়েস্ট করেছে সে হচ্ছে শিবানী পারিক, ও হচ্ছে কুইন্স লিগাল এইডে চাকরি করেন, সে একজন লয়ার। ও আমাকে রেকমেন্ডেশন করছে এই অ্যাওয়ার্ডটার জন্য। এবং থ্যাংক ইউ সো মাচ ট্যাক্সি ওয়ার্কার এয়ারলাইন্স, ডেফিনেটলি আমাকে একটা লম্বা সময় প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, এবং সেই জায়গাটায় আন্দোলন করার আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং যত ড্রাইভার আছে এই অ্যাওয়ার্ডটা তাদের জন্য। আসলে এটা আমার জন্য না, শুধু রেকগনাইজেশন আমার কাজটাকে, কিন্তু বেসিক্যালি এটা তারাই আসলে এই সম্মানের জায়গাটা। আমি মনে করি যে কমিউনিটির আরো অনেক লিডার আছেন, আরো অনেক অ্যাক্টিভিস্ট আছেন, তাদেরও আসলে এই ধরনের একটা অ্যাওয়ার্ড পাওয়া উচিত। কিন্তু আমাদের কমিউনিটিতে দেখছি যে জ্যাকসন হাইটে অ্যাওয়ার্ড নিয়ে একজন আরেকজনকে দিচ্ছে, পোস্টার করছে, কিন্তু এগুলি আমাদের কমিউনিটিতে কি দিচ্ছেন আসলে? এগুলি কিছুই দিচ্ছেন না। তবে আমি মনে করি যে ইয়ং জেনারেশন অনেক আছেন, যাদেরকে আমরা অ্যাক্টিভিজমে নিয়ে আসছি, বিভিন্ন সংগঠন নিয়ে আসছি, মানে 24 ঘন্টা তাদেরকে আন্দোলিত করছি, তাদেরকে অ্যাওয়ার্ড পাওয়া উচিত। এবং এই অ্যাওয়ার্ডটা যে কতটা ইম্পর্টেন্ট, যখন আপনি স্কলারশিপে যাবেন, ফর এক্সাম্পল আপনি স্কলারশিপে, ওখানে একটা অপশনই আছে যে আপনি কোনো অ্যাওয়ার্ড পাইছেন কিনা। ভেরি অনেস্ট উইথ ইউ, ইটস সো মাচ স্ট্রাগল। এখন আমি 25 বছরের বিপ্লবী জীবনে আমার খেয়াল আছে, আমি 2002 এবং 2003 আমার কিংসবরো কমিউনিটি কলেজে আমি ডিন অফ লিস্টে ছিলাম। সেই একটা অ্যাওয়ার্ড, আর এই অ্যাওয়ার্ড আর কি আনসাং হিরো একটা অ্যাওয়ার্ড। তো কত স্ট্রাগলের ব্যাপার, কত কষ্টের ব্যাপার, একটা বিপ্লবী মানুষের কাজটাকে এটা রেকগনাইজ করা, তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে সামনে আগায় নিয়ে যাওয়া, এবং তাদেরকে যে স্পিড আমরা নিয়ে আসি, আমরা এটা করব, আমরা এটা করব, আসলে এই ধরনের রেকগনাইজেশন বিভিন্ন অর্গানাইজেশনের যারা কর্মী আছেন, যারা অ্যাক্টিভিজমে আছেন, যারা ভলেন্টিয়ারে করছেন, যারা ইন্টার্নশিপ করছেন, আমি মনে করি তাদের সবাইকে এই ধরনের কোনো অ্যাওয়ার্ড দেওয়া উচিত। কারণ ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। যে ওই জায়গাটা না গেছে কেউ বুঝবে না যে একটা অ্যাওয়ার্ড যে কত ইম্পর্টেন্ট। একটা অ্যাওয়ার্ড আপনাকে জাস্টিফাই করে, একটা অ্যাওয়ার্ড আপনাকে
জাস্টিফাই করে দিস ইজ এ অ্যাপ্রুভাল ইউর ওয়ার্ক অর নট। তো আলহামদুলিল্লাহ 25 ইয়ার্স 9/11 এর পরে আমার অ্যাক্টিভিজম শুরু হয় কিংসবরো কমিউনিটি কলেজ থেকে। সেখানে আমার নিজের ইসলামোফোবিয়া, আমি ইসলামিক ক্লাবের সাথে জড়াইছি, বাংলাদেশি ক্লাবের কো-ফাউন্ডার ছিলাম। তারপরে 2003 এবং 4-এ প্রেসিডেন্ট ছিলাম ম্যাথ এন্ড সায়েন্স কাউন্সিলের কিংসবরো। তারপরে আমি ট্যাক্সি ওয়ার্কার অ্যালায়েন্সে জড়া হই। তো 4 বছর আমার কলেজে পার করছি এই বিপ্লবী জীবন দিয়েই। তো বেসিক্যালি আমি যেটা আমি এইভাবে মনে করি, আমার বিপ্লবী জীবনকে আমি একটা ট্রেনের মধ্যে জাম্প করছি, এবং যেটা হচ্ছে ট্যাক্সি ওয়ার্কার অ্যালায়েন্স, এবং আমি সেইখানে 21 ইয়ার্স পার করে দিয়েছি। তারপরেও যদি আপনি মনে করেন, এছাড়াও আমার অনেক অ্যাক্টিভিটিস আছে, যেমন আমার নেইবারহুডে আমি একটা স্পোর্টস ক্লাব রান করি, এবং তাদেরকে নিয়েও আমি স্বপ্ন দেখি কিভাবে এই ইয়ং ছেলেপেলেদেরকে আমি লিডারশিপে নিয়ে আসতে পারি, তাদের হোম স্কুলিং এ হেল্প করতে পারি, তাদের ডিফেন্স করাতে পারি। একইভাবে আমি বাংলাদেশে, ঠিক আছে, 2019 সন থেকে আমি যে অ্যাপ বেস ড্রাইভার আছে তাদেরকে অর্গানাইজ করি। 2019 সন থেকে এই প্রথম বাংলাদেশ সরকার যত গিগ ওয়ার্কার্স বলেন, প্ল্যাটফর্ম ওয়ার্কার্স বলেন, বা অ্যাপ বেস ড্রাইভার বলেন, ওইখানে ডেলিভারি ওয়ার্কার্স আছে, বাইকার আছে, আলহামদুলিল্লাহ ওদেরকে ওয়ার্কার্স হিসাবে তাদেরকে রেকগনাইজ করছে। এবং তাহার ভাই আপনি নিজে জানেন, আমি যখন এই সরকারের, বর্তমান সরকারের এখানে উপদেষ্টা আসছে, আপনি নিজে জানেন আমি কত স্ট্রাগল করছি যে এই মেসেজটা তাদেরকে দেওয়ার জন্য, যে বাংলাদেশে যেই শ্রম 1 মিলিয়নের উপরে 10 লক্ষের উপরে যে শ্রমিক আছে, এই গিগ ওয়ার্কার্স বলেন, প্ল্যাটফর্ম ওয়ার্কার্স বলেন, বা অ্যাপ বেস ড্রাইভার বলেন, তাদের মূল্যায়ন করতে হবে। এবং ফাইনালি আলহামদুলিল্লাহ এই গত 2-3 দিন আগে বাংলাদেশ সরকার গেজেট করেছেন যে তারা হচ্ছে শ্রমিক হিসাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ ঢাকা রাইড শেয়ার ড্রাইভার্স ইউনিয়ন এবং এই আমার যে সংগঠন, আমি ওখানকার প্রধান উপদেষ্টা, এবং সিলেটে রাইড শেয়ার ড্রাইভার্স অ্যাপ বেস রাইড শেয়ারিং গ্রুপ আছে, ওইখানেও আমি একজন উপদেষ্টা, চিটাগাঁও আছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশেও আমি এই কাজগুলি করছি। যেমন আমি 10টা বাজে মিটিং করব বাংলাদেশে, এখানকার 10টা 10-এ। তো আমার বলার উদ্দেশ্য এই যে আমার জীবনের 25 বছরে আমার মনে হয় না আমি কোনোদিন বাংলাদেশে আসি না আমেরিকায় আসি। আমার একই জীবন, দৈনন্দিন জীবন, মানুষের অধিকার নিয়ে কাজ করা, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জীবন দেওয়া, সময় দেওয়া, টাইম দেওয়া। এবং আপনি বিশ্বাস করবেন, আপনারা যে জোহরান মামদানি নিয়ে কথাগুলি বললেন, আজকে জোহরান মামদানি কিন্তু প্রতিটা স্পিচে যে $475 মিলিয়ন ড্রাইভারদের মাপ হলো, সেটা কিন্তু আমাদের ক্যাম্পেই, ঠিক আছে। সেই জায়গাটা থেকেই আজকে জোহরান মামদানি, আপনি চিন্তা করতে পারেন যে ড্রাইভার পাওয়ার একজন মেয়র তৈরি করতে পারে। তো আমি বলবো বাংলাদেশি কমিউনিটিতে হাজারো হাজারো ড্রাইভার আছে, তাই না? তাদের অধিকার সুরক্ষার জন্য আরো সংগঠিত হওয়া উচিত, আরো কন্ট্রিবিউশন করা উচিত, আরো আগায় আসা উচিত, আমাদের কাজে লাগাতে পারি। টাইম টেলিভিশন থ্যাংক ইউ, তার ভাই থ্যাংক ইউ, প্যানেল সবাইকে থ্যাংক ইউ আপনাদের কারেজ এবং হেল্পে এবং সাপোর্টের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি আমাদের আরেকটা ইনফরমেশন আমি না দিলেই নয়, এই ক্যাম্পে চলার সময় কথা বলছেন, কোন আমাদের ডেথ ফরগিভনেস ক্যাম্পে যখন একটু অন্য আরেকটা গ্রুপ কিছুটা পায়চারা করলো যে না ওরা করতে পারবে, মানে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য, আপনি বিশ্বাস করবেন আমি আমার ওয়াইফের বোরখা পরে সিটি হলে গেছি, কেউ বিশ্বাস করবেন? জাস্ট ফাইন্ড আউট করার জন্য কারা কারা এই গ্রুপের মধ্যে আছে। ঠিক আমাদের চলমান মুভমেন্টের মধ্যে কিছু সংখ্যক লোক, বিশৃঙ্খল লোক, তারা তাদের ওই ক্যারিয়ার, ওই তাকাব্বরি বাহাদুরি বাহবা পাওয়ার জন্য সিটি হলের সামনে একটা ছোটখাটো প্রটেস্টের আয়োজন করে। সেইখানে কে যাবে? আমি আমার ওয়াইফের বোরখা, মহিলাদের ভ্যানিটি ব্যাগ, মহিলাদের জুতা, তারপরে নেকাব পরে আমি সিটি হলে গেছি, ট্রেনে করে গেছি। ট্রেনে করে যায় ওইখানে ওদের মুখের সামনে ছবি উঠাইছি, পিকচার উঠাইছি, এবং আনার পরে আমি একটাকে ধইরা কল দিছি। কল দেওয়ার পরে ওদেরকে বলছি যে যদি এইটা না হয় 10 জন ড্রাইভার নিয়ে সেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ঢোকার জায়গার মধ্যে আমরা টেক ওভার করছি, আমরা করছি। তো
আলহামদুলিল্লাহ আমাদের ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট যে আমাদের বাংলাদেশ হিসেবে উই রিয়েলি প্রাউড অফ ইউ। আমি জাস্ট সবার কথা এক মিনিট শুনতে চাই আপনার সম্পর্কে, বিকজ আপনাকে আমি চিনি যখন আপনি এই মুভমেন্টে জয়েন করেন নাই, তখন থেকে আমি আপনাকে চিনি আমি সেই আই ফরগট অ্যাবাউট 30 years ago I met you first. 99 আপনার সাথে আমার 99 মোস্ট প্রবাবলি রাইট। সো আমার মনে হয় যে 99 থেকে আপনাকে আমি চিনি, এবং আপনার যে একাগ্রতা, আপনার যে কাজের প্রতি আপনার যে ধারাবাহিকতা এবং কনসিস্টেন্সি, দিস ইজ ভেরি রিমার্কেবল। আমার মনে হয় এখানে কাজিয়া পাবুদে আমাদের টিপু সুলতান ভাইয়ের কিছু কাজ সম্পর্কে জানেন, যদি এক মিনিট করে ওনার টু বুস্ট এ গুড ওয়ার্ক অফ ওয়ান অফ আওয়ার কমিউনিটি লিডার্স। সো আপনি যদি এক মিনিট করে আমরা শুনি সবার কাছ থেকে। আমি শুধু একটা কথা বলবো, টিপু সুলতান যখন বলতেছে 25 বছরের পথ চলা, আপনারা জানেন যে ড্রামও 25 বছর, এই দুইটা অর্গানাইজেশন পাশাপাশি একসাথে শুরু হয়েছে, একসাথে আন্দোলন করছে ড্রাইভিং লাইসেন্সের, একসাথে আন্দোলন করছে নিউ ইয়র্ক আইডির, একসাথে লং পথ চলা। ওনারা যখন হাঙ্গারি স্ট্রাইক করে, জোহরান মামদানি কিন্তু 15 days স্ট্রাইকে ছিল। আমরা প্রতিদিন সিটি হলে যাইতাম, 2 দিন 3 দিন করে আমরা স্ট্রাইক করতাম, আর এরা লাগাতার 21 দিন বসে রয়েছে রাস্তার উপরে, জীবন মরণ ত্যাগ করে এই সাকসেস নিয়ে আসছে। এবং হি ওয়াজ ওয়ান অফ দেম, আমাদের টিপু সুলতান একজন ছিলেন এর মধ্যে, রাইট। ফিনিশ করতে দেন। তো এই যে আন্দোলনটা, এই যে আপনারা জানেন নিউ ইয়র্ক সিটির ইয়েলো ক্যাব ড্রাইভারদের মধ্যে লার্জ নাম্বার হলো বাংলাদেশি, এবং সেই বিবেচনায় টিপু সুলতান আমাদের বাংলাদেশি সংগঠক, এই যে ড্রাইভারদেরকে সংগঠিত করা, যেহেতু তার ভাষার প্রিভিলেজ আছে, তার আইডেন্টিটি প্রিভিলেজ আছে, এই যে ড্রাইভারদেরকে সংগঠিত করা, শুধু এটা না, বাংলাদেশেও সে সংগঠিত করে। আমি যখন বাংলাদেশে যাই, আমি ড্রাইভারদের সাথে কথা বলি, টিপুর কথা বলে, সে আমাকে বড় বোনের মতো জানে, আমি তার মানে সে আমার ছোট ভাইয়ের মতো। আমি যখন বাংলাদেশে রোজা মারা, তখন তার এই সাকসেসকে দেখছি, কিন্তু আমার মনের অবস্থা ছিল না যে আমি একটা ফোন করি, আমার সেই আগ্রহটা ছিল না। আমি তখন এত খারাপ সিচুয়েশনে ছিলাম, কিন্তু আমি সাংঘাতিক হ্যাপি হয়েছি। হ্যাপি দুইটা কারণে, একটা কথা হলো ট্যাক্সি ক্যাব অ্যালায়েন্স আমাদের অ্যালায়েন্স আর পার্টনার অর্গানাইজেশন, দ্বিতীয় কথা হলো টিপু হলো আমার ছোট ভাই, কমরেড, আমরা একসাথে লড়াইটা করি। আর সবচেয়ে বড় যে জিনিসটা কথা বলবো, ওদের দুইটা সাকসেস ওরা কোনোদিন বলে না, মানে এটা আমি খুব সারপ্রাইজ হই, ওরা ভুলে যায়। সেটা হলো যখন আমরা নিউ ইয়র্ক সিটির কোভিডকালীন সময়ে যখন আমরা এক্সক্লুড ওয়ার্কার ফান্ডের জন্য লড়াই করি, আর আমরা স্ট্রাইকে গেলাম, আমাদের স্ট্রাইকারদেরকে আলবেনিতে নেওয়ার জন্য আমরা চিন্তা করি পয়সা কই পাবো, কেমনে যাব। ট্যাক্সি অ্যালায়েন্স দুইটা স্ট্রাইকারকে একটা গাড়িতে করে নিয়ে গেছে আপনার আলবেনিতে। সবসময় তারা আন্দোলনের আগে পিছে আমাদেরকে সাপোর্ট করে। আর মুসলিম ব্যানের দিন যদি নাকি ট্যাক্সি ক্যাব অ্যালায়েন্স গিয়া ওই গলির মধ্যে দুইটা উইয়ারিন স্ট্রাইক না কইতো, তাইলে সেদিন আমরা জেএফকে শাটডাউন করতে পারি না। আমরা 10,000 লোক ছিলাম, কিন্তু 10,000 লোকের চেয়েও পাওয়ারফুল মুভ ছিল তাদের, কারণ তারা ওই গলিটাকে বন্ধ করে দিছিল গাড়ি দিয়া, যার কারণে টার্মিনাল শাটডাউন করতে বাধ্য হয়েছিল। এইসব সলিডারিটি কাজে তারা তাদের স্বার্থের বাইরে, তাদের বাইরে সলিডারিটি কাজে তারা এক্সপার্ট। এই যে আমাদের পার্টনারশিপ গুলো, এগুলো তো সাধারণ মানুষ দেখে না। সাধারণ মানুষ জ্যাকসন হাইটের ঘটে যাওয়া সমস্ত অনুষ্ঠান দেখে, আমাদের কমিউনিটি কমসে কম আমাদের কাজ জানি। এই রিকগনাইজেশন হয়েছে, এই যে আমরা বলি না নিজেদের কথাগুলা, নিজেদের কাজগুলা, সেগুলাকে একটু করে হলেও সম্মান দেওয়া। আমি শুধু এটাই বলবো টিপুর ব্যাপারে, আমরা বলি না এগুলা কেউ না কেউ একজন রিকগনাইজ করে আইসার সুযোগ করে দেয় জনগণকে, যাতে যে আসলে কে এই টিপু সুলতান। আমি রিকগনাইজিং ইউ এন্ড আমাদের টিপু সুলতান আপনারা যে জেএফকে তে যে করেছিলেন, তারপরে ওই যে বিভিন্ন বর্ডার থেকে রিফিউজিরা যখন নিউ ইয়র্কে আসছিল, আমি দেখেছি তৎকালীন মেয়রের পাশে দাঁড়িয়ে আপনি কিভাবে তাদেরকে ওয়েলকাম করছেন। আই স অল দিস থিং। আমি আজিজ ভাইয়া ভাই, আপনি তো জানেন যে একসময় এই বেস ছিল, আমাদের ফাউন্ডেশন ছিল নিউ ইয়র্কে ট্যাক্সি ইয়েলো ক্যাব। বাংলাদেশে যারাই আসতেন, ইভেন বড় বড় ডাক্তার এখন অনেক হয়ে গিয়েছেন, তখন আমরা দেখতাম যে ওনারা পার্ট টাইম ট্যাক্সি চালাতেন। সো এই ট্যাক্সি ওয়ার্কার যে অ্যালায়েন্স, যে তাদের অধিকার নিয়ে যে আন্দোলনের কিন্তু একজন সামনের কাতারের সৈনিক হচ্ছে আমাদের বাংলাদেশের টিপু সুলতান। সো উনি একটি সম্মানের জায়গা পেয়েছেন। এনি কমেন্ট অন ইট? শিওর। আমি ফার্স্ট অফ অল আমি কংগ্রাচুলেট, আমি ওনাকে ব্যক্তিগতভাবে আমি চিনি না, বাট যেটা আমি ইয়ে থেকে কাজী ফাউজিয়ার কাছে যেটা শুনলাম, ওই যে মুসলিম ব্যান্ডের সময় আমরা ভেরি অ্যাক্টিভ ছিলাম, ইনক্লুডিং আমরা ওই সময় ওই ইভেন আমার নিউ ইয়র্ক টাইমসের ছবি উঠছিল যে খাবার ডিস্ট্রিবিউট করতেছিলাম। আমাদের উপর দায়িত্ব ছিল খাবার ডিস্ট্রিবিউট করা, মানে অ্যাটর্নিরা যারা ছিল ভিতরে তাদেরকে লজিস্টিক্যাল সাপোর্ট দেওয়াটা। আমি মজলিসের তখন সেক্রেটারি জেনারেল ছিলাম।
সো আমরা তখন ডেফিনেটলি আমি অ্যাপ্রিসিয়েট করি, আমরা উই ফিল প্রাউড যে আমাদের বাংলাদেশি এক ভাই কাজী ফৌজিয়া তো আমরা অনেকেই চিনি, ব্যক্তিগত যদি অনেকের সাথে পরিচয় না হয়, বাট উই নো দ্য নেম, এন্ড আই থিঙ্ক অলসো আই কংগ্রেচুলেট ইউ। আই থিঙ্ক জহরানের মামদানি টিমে বোধহয় আপনি ওয়ান অফ বাংলাদেশি রিপ্রেজেন্টেটিভ হওয়ার কথা, অ্যাজ ফার এজ আই নো। বাট এই টিপু সুলতান বা যারা এই পিছনে কাজ করতেছেন, যারা আমাদেরকে, আমরা যাদেরকে চিনি না, এই যেটা কাজী ফৌজিয়া যেটা বলছেন যে অকেশনালি তাদেরকে আমরা হাইলাইট করা দরকার। আর তখন হয় কি, তাইলে আমাদের মানুষ, সাধারণ মানুষ যারা আছে, যারা জ্যাকসনে গিয়ে এই আমার ভাই তোমার ভাই বলতেছে, তারা অ্যাকচুয়ালি বেসলেস কাজ করে, তাদেরটাই আমরা সবসময় নিউজ পেপারগুলো দেখি। যারা রিয়েল অন দ্য ফিল্ড কাজ করছে, রিয়েল মিনিংফুল কাজ, আমাদের যেটা সমাজের হেল্প হচ্ছে, যারা এই ট্যাক্সি ড্রাইভার বলেন, মেনি আদার ট্রেডে যারা আছেন, তাদের যারা অর্গানাইজ করে তাদের বেনিফিটের জন্য কাজ করতেছে, ওভারঅল মুসলমান আমাদের বাংলাদেশি যারা আছেন সবার জন্য কাজ করতেছে, তাদেরকে মাঝে মধ্যে আমরা এভাবে হাইলাইট করা উচিত, বিশেষ করে আপনার নিউজ মিডিয়া যারা আছেন। তো সেটা অ্যাপিল রাখবো আপনাদের কাছে। বাট আই কংগ্রেচুলেট ইউ, আপনাকে আপনার এই সাকসেসের জন্য আমরা দোয়া করি। আপনি যেটা করেছেন সেটা আপনাকে আল্লাহ কবুল করুক, কারণ এনিথিং দ্যাট ইউ ডু, if as long as the intention is there, Allah will reward you for that. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের সেলাইফ থাকার জানাল ভাই আপনার কাছে আসতেছি আমি, আগে সেলাইফ থাকার একবারে তার কথা শুনি, ওনার কথা শুনি একটু, তারপরে আমরা যাবো। সেলাইফ থাকার, what you are talking about, anything you like, are you sure Ibrahim bhai is here? Are you sure you want to hear what I have to say? Yeah, please go ahead. এখন ইব্রাহিম ভাইয়া বললেন যে তাহের ভাই ইনস্টিগেট করছেন বা কিছু বলছেন, যেটার জন্য হয়তোবা মানুষের ইমপ্রেশন ডিফারেন্ট হচ্ছে। এখানে প্যানেলে যারা আছেন আমি অনেকজনকেই চিনি না, বাট ফজিয়া শুনলাম, টিপু সুলতানের কথা শুনলাম, মুসলিম ব্যানের কথা শুনলাম, সবাই শুনেছেন মিস টিন আমেরিকা যেটা ছিল, সেটাতে ইয়াং মেয়েদেরকে দেখার জন্য ট্রাম্প ঢুকে যেতেন, পেডোফিলিয়া, এপস্টিন, তারপরে রিয়েল এস্টেটে কালার্ড পিপল যারা ব্ল্যাক ওর কালার, তাদেরকে রিয়েল এস্টেট দেওয়া হবে না। ট্রাম্পের লিস্ট ইজ ভেরি লং। ইটস লাইক সেইং যে একটা পেডোফাইল অথবা একটা রেপিস্ট আমাদের মুসলিম ব্যানের টার্ম ছিল না, যেটা কয়েন করেছে ট্রাম্প। এন্ড তো সারা জীবনে 80 বছর ধরে যা কিছু করেছেন, আজকে একটা চকলেট দিয়ে দিলেন। আই এম জাস্ট সেইং সিম্বলিকলি, যে মামদানিকে উনি বললেন, হোয়াট ডিড হি ডু এক্স্যাক্টলি? হি টুক ক্রেডিট, যে দেখো সে আমার মতন যা করে, আই এগ্রি, বিকজ ও এত পপুলার, দ্যাটস ওয়াই হি ইজ টেকিং দ্য ক্রেডিট। বলছেন যে বার্নি স্যান্ডার্স যে সোশ্যালিস্ট, ওর জিনিসগুলো আমি অ্যাডপ্ট করেছি। সত্যি মিথ্যার কথা বাদ দেন, আমাদের কাছে সময় নেই। আই বিলিভ যে ইব্রাহিম ভাই হ্যাজ দ্যাট মাচ ইন্টেলিজেন্স যে আপনি এই দুটো জিনিসকে আলাদা করতে পারেন। বাংলাদেশি মানুষরা এত বোকা না, আর নিউ ইয়র্কাররা তো একদমই বোকা না। সো এটা প্রমাণ হয়ে গেছে, সেটা মামদানি হোক না। এখানে আমরা পার্সোনাল বিষয় আলোচনা করে সাবজেক্ট আলোচনা করি। আপনার আমি সাবজেক্টের কথাই বলছি যে নিউ ইয়র্কের মানুষরা কিন্তু ভোট দিয়েছে, এটা কোনো এখানে কোনো বিষয় নেই যে নিউ ইয়র্কের মানুষ ভোট দিয়েছে বা এখানে কোনো গন্ডগোল ছিল, যেরকম আমাদের অন্য ইলেকশনস নিয়ে হয়। এটা কিন্তু লিজিট, এটা হ্যাজ বিন প্রুভেন যে নিউ ইয়র্কের মানুষ জানে সেটা। বাংলাদেশি কমিউনিটির ছাড়াও অন্য অন্য কমিউনিটি যারা রিপাবলিকানসে বা ইভেন ট্রাম্পকে ভোট দিয়েছে, তারা কিন্তু মামদানিকে ভোট দিয়েছে। সো দ্যাটস হোয়াট হ্যাজ হ্যাপেন নাও। এখন ফিউচারে কি হবে এটা আপনারা যদি নিউজে শুনেন, এবং আই ফার্মলি বিলিভ দ্যাট যে মুহূর্তে এই যে কর্পোরেশনস, এই বিগ কোম্পানিজ গুলো যে মুহূর্তে চাপ দিবে ট্রাম্পকে, এই যে ট্রাম্প আজকে ভালো বিহেভিয়ার দেখাচ্ছে, সেটা সেই দিনই চেঞ্জ হয়ে যাবে। অলরেডি গ্রিস্ট্যাডস আর অন্য যে গ্রোসারি স্টোরস আছে বা যেগুলো বড় বড় কর্পোরেশন, সেগুলো কিন্তু অলরেডি স্টেটমেন্ট দিয়েছে যে তারা কোনোভাবেই কর্পোরেশনের ট্যাক্স বাড়ানোর অ্যালাউ করবে না। এন্ড আই এম টকিং অ্যাবাউট দ্য বিজনেসম্যান। সো এই বিজনেসম্যান যারা নিউ ইয়র্ক সিটিতে আছেন, তারা তাদের যে পার্সেন্টেজ দিয়ে যেটা মামদানি প্ল্যান করছে, সেইটা ইউ থিঙ্ক যে ট্রাম্প সেটাকে সাপোর্ট করবে? ওয়েন দ্যাট কামস ইন, দেন ইব্রাহিম ভাই লেটস টক, তখন দেখেন যে ট্রাম্প কাকে সাপোর্ট করে। দ্যাটস অল আই হ্যাভ টু সে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার মনে হয় পার্সোনালাইজ করা ঠিক হবে না, বাট এনিওয়ে জানাল ভাই আপনার কাছে শুনি একটু আমাদের টিপু সুলতান সম্পর্কে আপনি যেটা বলতে চাচ্ছেন। টিপু ভাইয়ের ব্যাপারে উনি নিজে বলছেন, আপনি অনেক বলেছেন, এবং আমি সাক্ষী দিচ্ছি যে আমি যখন আলামিন মসজিদের প্রেসিডেন্ট ছিলাম, প্রত্যেক শুক্রবারে একটা ফ্লায়ার পাঠা দিত আর আমাকে স্মরণ করা দিত যে জগাল ভাই এটা একটু ঘোষণাটা দিয়ে দিবেন। এটা একটা। দ্বিতীয়, খুবই মানে পারসিস্টেন্ট ওয়েতে। দ্বিতীয় হলো, আমরা যখন আলবেনিতে যাই, বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ, আমরা একসাথে অ্যাডভোকেসি করেছি এই যে
এই যেটার জোরালের কথা বললেন, অর্থাৎ আমি আসলে আবারও টিপু ভাইকে কংগ্রেচুলেশন জানাই, এবং শ্রমজীবী মানুষগুলোর যে একজন প্রতিনিধি বাংলাদেশি, আপনি এই নিউ ইয়র্ক সিটিতে রিকগনাইজড হয়েছেন, আলহামদুলিল্লাহ। আর আজকে আমরা আরেকটা জিনিস একটু ভুলে যাচ্ছি হয়তো, বাংলাদেশে যে আর্থকুইক হয়েছে সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকের প্রাণ গেছে, তাদের যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে আল্লাহ জান্নাত নসিব করুক, এবং যারা বেঁচে আছেন তাদেরকে তাদের সুস্থতা কামনা করছি, এবং আমরা যাতে দোয়া করি যে এই ঘটনার যাতে রিপিটেশন না হয়। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যখন আর্থকুইক হয় তখন কিছুদিন পরে আবার মানে খুব কম সময়ের মধ্যে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটে। আল্লাহ যাতে আমাদের বাংলাদেশকে হেফাজত করে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বাংলাদেশ প্রসঙ্গে যখন আসছেন, আমাদের আরিফ আছেন এখানে, আরিফুর রহমান। আরিফ, আপনি বাংলাদেশের তো সাংবাদিকতা করেছেন, হোয়াট ইজ দ্য লেটেস্ট বাংলাদেশের? আরিফ, আপনি শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট করেন, সাউন্ড আনমিউট করেন প্লিজ। প্রথমেই ধন্যবাদ জানাই যে আমাকে সুযোগ দেবার জন্য। সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য অনেক বড় কষ্টের এবং দুঃখের একটি দিন, কারণ 50 বছরের ইতিহাসের পর এই প্রথম বাংলাদেশে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় 7 শতাধিক মানুষ ভয়ঙ্কর ভাবে আহত হয়েছে, 10টির উপরে প্রাণ চলে গেছে, আরো 5-6 জন মৃত্যুশয্যায়। অর্থাৎ সত্যিকার অর্থে মানে কেউ কখনো চিন্তাই করেনি যে এইভাবে প্রাণহানির ঘটনা ঘটবে, এত বড় ক্ষয়ক্ষতি হবে। আমি একজন সংবাদকর্মী হিসেবে সেসব যারা পৃথিবী ছেড়ে চলে গেছে তার আত্মার মাগফিরাত। আর সবচেয়ে ভয়ঙ্কর যে তথ্যটি আপনাকে এখন আমি দেব সেটা হলো যে 5.7 মাত্রার যে ভূমিকম্পটা হয়েছে, এবং এই ভূমিকম্পটা খুবই মাঝারি মাত্রার একটা ভূমিকম্প। এই ঝাঁকুনির কারণে যদি এরকম একটা ক্ষয়ক্ষতি হয়ে থাকে, তাহলে সত্যিকার অর্থে আমাদের দেশের যারা বিজ্ঞানী আছেন তারা বলছে যে বড় ধরনের ভূমিকম্প হওয়ার আগে এই ধরনের কিন্তু একটা ছোট ঘটনা ঘটে। আরো ভয়ঙ্কর তথ্য হচ্ছে যে ডিটেলস এরিয়া প্ল্যান অর্থাৎ ড্যাব অলরেডি লক্ষ লক্ষ টাকা খরচ করে সরকারকে রিপোর্ট করেছে যে ঢাকা শহরে সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে রয়েছে, এবং এখানে 93% ভবনই অনুমোদিত, এবং 65% রয়েছে 1, 2, 3 তলা, এবং 35% রয়েছে বহুতল ভবন। অর্থাৎ যদি 7 মাত্রার ভূমিকম্প হয় সেক্ষেত্রে ঢাকার অবস্থা হবে ভয়াবহ। আমি আরো একটি বিষয় বলতে চাই যে সত্যিকার অর্থে এই শহরটিকে নিয়ে, ঢাকা শহরটিকে নিয়ে সত্যিকার অর্থে পরিকল্পনার বড় অভাব রয়েছে। বছর শেষে যে সার্টিফিকেশন রয়েছে, একটি ভবনকে ত্রুটি মুক্ত ভাবে তৈরি করার জন্য যে সার্টিফিকেশন রাজুক থেকে দেওয়া হয়, সেটা কোনোভাবেই মানা হয় না। অর্থাৎ যেভাবে চলছে, আপনি জানেন যে এত বড় একটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে, সবাই শোক প্রকাশ করছে, কিন্তু এখনো যে ভবনগুলো ঝুঁকির মধ্যে আছে এই বিষয়ে কিন্তু কোনো পদক্ষেপ না হওয়ার ব্যাপারে কোনো কথাই হচ্ছে না। সরকার ঘোষণা দিয়েছে 25,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে আহতদের এবং নিহতদের পরিবারদেরকে। তো 25,000 টাকায় কি সব সমস্যার সমাধান? তো পরিশেষে যে কথাটি বলতে চাই যে সত্যিকার অর্থে ঢাকা ভালো নেই, এবং সামনের দিনগুলোতে হয়তোবা আমাদের দেশের যে বিজ্ঞানীরা বলছে যে কোনো ধরনের ভূমিকম্প বা জলোচ্ছ্বাস হওয়ার আগে আমরা কিন্তু ইউজিসিএস অর্থাৎ যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে থাকি, বা অন্য কোনো দিকে তাকিয়ে থাকি, যে পূর্বাভাস যেটাকে আমরা বলি। সবকিছুই আমরা নির্ভরশীল, কিন্তু কেন আমরা আগে থেকে কি পারি না যে নিজেদেরকে তৈরি করতে, যেন যে কোনো ধরনের বিপদ আসার আগে আমরা মোকাবেলা করতে পারি, তা আমরা করি না। এটাই হচ্ছে সর্বশেষ খবর। থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা অনুষ্ঠান শেষ করবো, তার আগে রশন হক, এনিথিং আপনার, এনি আদার কমেন্ট, যদি 30 সেকেন্ড। আমি টিপু সুলতান ভাইকে অভিনন্দন জানাচ্ছি। আর আজকের দিনটাকে আমরা আসলে উদযাপন করা উচিত। এই ট্রাম্প সাহেবের এত নমনীয় আচরণ, টেকনিক্যাল হোক আর যাই হোক, উনি নিউ ইয়র্কারকে ভালোবাসেন, এটা আমরা বুঝতে পেরেছি। এই জন্য আমি একটু খুশি, এবং ইব্রাহিম ভাই সহ সবাইকে অভিনন্দন জানাতে চাই। এটাই ভাইয়া, ভালো থাকুন। সো মাচ, থ্যাংক ইউ। ভালো থাকুক টাইম টিভি। থ্যাংক ইউ। টিপু সুলতান, আপনার কাছে এক্সকিউজ মি, টিপু সুলতান আপনার কাছে শুনতে চাই যে যদি আপনি কিছু অ্যাড করতে চান, বাট আপনার যে গুড ওয়ার্ক, এই গুড ওয়ার্ক আমরা আশা করবো সবাই, ইউ উইল কন্টিনিউ দ্য গুড ওয়ার্ক, অ্যান্ড এইটা বাংলাদেশি কমিউনিটির জন্য একটা অনুপ্রেরণা এবং অনুকরণের বিষয় হবে। সো এনিথিং এলস আপনি অ্যাড করতে চান?
থ্যাংক ইউ সো মাচ আপনাদের সর্বোচ্চ সহযোগিতা এবং সাপোর্টের জন্য। আমার বাংলাদেশে মানুষদেরকে নিয়ে যেভাবে শ্রমজীবী মানুষদেরকে নিয়ে চিন্তা করি, অবশ্যই আপনারা বাংলাদেশ সরকারকে জানাবেন। এবং একইভাবে আমি বলবো যে টাইম টেলিভিশনকে সাপোর্ট করবেন। টাইম টেলিভিশন তাহের ভাই এবং ওনার ফ্যামিলি, ওনার পুরোটা ফ্যামিলি মানবতার জন্য যে পরিমাণ কাজ করছে, মানব সেবার জন্য যে পরিমাণ কাজ করছে, এটা আসলে রিমার্কেবল। এটা আমাদেরকে বুঝতে হবে, আমাদের কমিউনিটি সোসাইটিকে বুঝতে হবে। তাহের ভাই কিন্তু এই ডেথ ফরগিভনেস ক্যাম্পেইন এবং ড্রাইভারের আন্দোলন প্রতিটা জায়গায় উনি কভার করে। আমার খেয়াল আছে আমরা যখন মিনেসোটা থেকে আসছিলাম 3 দিনের ড্রাইভিং করে ওইখানে প্রটেস্ট করতে গেছিলাম, আসার সময় কিন্তু ভিক্টোরি নিয়ে যখন আমরা আসছিলাম তখন কিন্তু তাহের ভাই সেটা লাইভ রেকর্ডিং করেছেন উনি ওই সময়। তো এই যে তাহের ভাইয়ের প্রতিটা জিনিসকে যে উনি সামনে নিয়ে আসছেন, মানুষকে কারেজ করছেন, আমাদের প্রবলেম গুলিকে তুলে ধরছেন, তাহের ভাই আপনার এবং টাইম টেলিভিশন এবং আপনার পরিবারের জন্য আল্লাহ আপনাদেরকে হেফাজত করবে এবং সবাই সাপোর্ট করবেন। প্লিজ যে কোনো ভাবে তাহের ভাই যে কোনো জায়গায় জড়িত, আমরা ওনার পিছনে আছি এবং সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড ওয়ার্ড, থ্যাংক ইউ। আজিজ ভাই বোধহয় কিছু বলতে চাচ্ছেন শেষ? থ্যাংক ইউ। আমি জাস্ট বলতে চাচ্ছিলাম একটা জিনিস, আজকে বিশেষ করে ওই যে ট্রাম্প এন্ড মামদানির যে মিটিংটা, আমাদেরকে দেখা দরকার ট্রাম্পের ইতিহাস আন্ডার নো সার্কামস্ট্যান্সেস এটা একদিনে চেঞ্জ হবে না, মানে এটা আমরা কোনোভাবে ভুলতেও পারবো না। আমরা অনেকেই তার হিস্ট্রি ওয়ারেভার অ্যাক্টিভিটি যেটা উনি যেটা করেছেন বা করতে চাচ্ছেন, সো দ্যাট সামথিং ইজ দেয়ার, আমরা উই উইল মেজার হিম বেসড অন দ্যাট। কিন্তু আমাদের আজকের যেটা আমাদেরকে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমাদের জন্য নিউ ইয়র্কের জন্য, সেটা হলো হাউ আমাদের মেয়র ইলেক্ট কিভাবে সে হাউ হি অ্যাক্টেড, তার সেগুলোর এই সাকসেসটাকে আমাদেরকে সবাই সেলিব্রেট করা উচিত আজকে। ইট ওয়াজ এ রিয়েলি সাকসেসফুল মিটিং এন্ড আই রিয়েলি গিভ হিম ক্রেডিট ফর ইট, বিকজ জোহরান মামদানি নট অনলি হি মেড ইট প্রাইমারি তুন করার পরে হি বিকেম সাম ইন এ সেলিব্রিটি, তারপরে সে ইলেকশনে পাস করছে, বাট টুডে ওয়াজ অ্যানাদার মাইলস্টোন অ্যাচিভড এজ এ ইয়াং ম্যান, এজ এন ইলেক্টেড মেয়র ইলেক্ট এন্ড আমরা যারা সবাই মনে করেছিলাম যে ইট উইল বি সামথিং ভেরি কনফ্রন্টেশনাল এন্ড অল দিস কাইন্ড অফ থিং, তাকে আমরা নিউ ইয়র্কার হিসেবে উই শুড সেলিব্রেট দ্যাট দিস ইজ সামথিং রিয়েলি হি হ্যাজ ডান এ tremendous job, and it will really help him, at least first year or so, it will really help him go a long way in terms of implementation of তার যে প্রপোজাল যেগুলো সে করতে যাচ্ছে, এগুলো it will really help, কারণ মানুষের মধ্যে এখন আর সন্দেহ থাকবে না যে this is somebody, have we elected a person who is not capable or not. আজকে সে প্রমাণ করে দিয়েছে he is capable of leading the biggest, the most influential, most rich city in the world. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি 2 সেকেন্ড আজিবের সাথে শুধু অ্যাড করতে চাই যে জোহরান মামদানি আজকে যেটা ডেলিভার করার কথা ছিল সেটাই করতে পেরেছে, এটা আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয়ত যে ডোনাল্ড ট্রাম্প উনি উইশ করছেন যে জোহরান মামদানি উইল বি দি বেস্ট মেয়র ইন নিউ ইয়র্ক, আল্লাহ যাতে সেটা করে সেটার জন্য আমরা দোয়া করি এবং চেষ্টা করি। থ্যাংক ইউ। কাজী ফৌজিয়া, এর কমেন্ট লাস্ট 30 সেকেন্ড। না, আমি কমেন্ট করতে চাই না, আমি তো আগেই বলেছি যে জোহরান মামদানির মুখকে তো আমি অবশ্যই অনেক অনেক সাধুবাদ জানাই, এটাই দরকার ছিল এই মুহূর্তে নিউ ইয়র্কে রক্ষা করা। কিন্তু ওই যে একটা কথা আপনারা বলতেছেন বাংলাদেশ নিয়ে, আজকে অনেক আমাদের জন্য অনেক অনেক খুশির অনেক খবর আছে, কিন্তু আমরা সেইভাবে খুশিটা হতে পারছি না। বাংলাদেশের যে আর্থকুইকের আবার সেকেন্ড ঝুঁকির যে আশঙ্কা, এটা তো সকলের মনে আছে। পুরান ঢাকা এত ডেনসিটি, এত পুরানো বিল্ডিং, অলরেডি এত বিল্ডিং হেলে পড়েছে, সেকেন্ড ওয়েভ আসলে কি হবে, এই যে আতঙ্কটা, এটা মন থেকে তো যাচ্ছে না। আমি রিসেন্টলি আমার ফ্যামিলি মেম্বার হারাইছি, হারানোর কষ্টটা তো আমার মধ্যে এখনো একদম তাজা। আর আজকে যেই 10টা মানুষ তাদের পরিবারের লাভবান হারাই ফেললো, এগুলো যাচ্ছে না আসলে, কেমন করে জানো না, এটা খুশির সময়ে ঠিকঠাক খুশি হতে পারছি না। এই জন্য শুধু আল্লাহর কাছে দোয়াই করতেছে যে আল্লাহ তুমি বাংলাদেশকে রক্ষা করো, কারণ এত ডেনসিটিতে আর্থকুইক হলে কি অবস্থায় দাঁড়াবে, এটাই হলো বড় কথা। হেলে যাওয়া বিল্ডিং গুলা, আমরা তো শুধু ভাবতেছি এতজন ইনজোর, এতজন মারা গেছে, কিন্তু যে প্রপার্টি ড্যামেজ হয়েছে এগুলোও তো একটা মানুষ পুরো হয়ে গেল আজকে, কত কত মানুষ। সো বাংলাদেশ আমাদের হৃদয়ে থাকে সারাক্ষণ। বাংলাদেশের একটা কিছু হলে আমরা 12,000 মাইল দূরে বসেও শান্তিতে থাকি না। সো সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি বাংলাদেশকে যেন আল্লাহ রক্ষা করে, বাংলাদেশের মানুষকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ টিপু সুলতান, আপনাকে আবার ধন্যবাদ, কংগ্রেচুলেশন
And আমরা সবাই প্রার্থনা করব, দোয়া করি আল্লাহর কাছে যেন বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেন এই বড় ধরনের কোনো বিপর্যয় থেকে, বড় ধরনের কোনো এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জনাব আজিজ ভাইয়া, আপনাকে থ্যাংক ইউ জনাব জয়নুল আবেদিন, থ্যাংক ইউ কাজী ফজিয়া, অ্যান্ড থ্যাংক ইউ অ্যান্ড কংগ্রেচুলেশন অ্যাগেইন টিপু সুলতান, অ্যান্ড থ্যাংকস আরিফুর রহমান আপনাকেও, এবং ইব্রাহিম চৌধুরী খোকন একটু আগে আমাদের সাথে ছিলেন। থ্যাংক ইউ অল ফর ইউর টাইম অ্যান্ড কন্ট্রিবিউশন ফর দি কমিউনিটি। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।